আজকে আমাদের ইংলিশ রাইটিংসের হচ্ছে 8th ক্লাস। তো আমরা রাইটিংসের মধ্যে যেটা শিখছিলাম সেটা হচ্ছে ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, রাইটিংসের ক্ষেত্রে। এগুলো না শিখলে আমাদের খুবই বিপদে পড়তে হয়। একটা ক্লাস আমি তোমাদের ইউটিউবেই আপলোড করে দিয়েছিলাম, ওই কিছু হোমওয়ার্ক ছিল বোধহয় কয়েকটা ট্রান্সলেশনের, ওই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি আশা করছি ওই ক্লাসটা তোমাদের প্রত্যেকে সবাই দেখেছো এবং খাতায় নোট তৈরি করেছো, ঠিক না? হ্যাঁ একবার স্যার, বলো। করেছি। ভেরি গুড। দাদা, ওই সেকেন্ড যেটা স্ক্রিনশট নিতে বলেছিল ওটা পুরো একটা প্যারাগ্রাফ প্যাসেজ টাইপের ছিল, ওটারও কি দিয়ে দিয়েছো ক্লাস, না না, মানে ইংলিশে? ওটা দেওয়া হয়নি, ওটা আজকে আমি করাবো এখানে। ওটা করেছি দুটো, মানে নাউন আর অ্যাডজেক্টিভটা হয়েছে, অ্যাডভার্বটা হয়নি এখনো। ঠিক আছে, চলো। বিষয়টা হচ্ছে, যদি ওই ক্লাসটা না দেখে থাকো তাহলে কিন্তু, দেখো একটা কথা বলি, যে ক্লাসই যা তোমাদেরকে দেওয়া হচ্ছে ওইগুলোকে কমপ্লিটলি দেখবে, না হলে কিন্তু নিজেদেরই সমস্যা হবে। দেখো ওই ক্লাসটাতে কিন্তু আমি খুব সুন্দর করে বলেছি যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, মেইন ক্লজ, কোনটা কেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে, কেন নাউন ক্লজ হচ্ছে, ডিটেলসে বলা হয়েছে কিন্তু, হ্যাঁ। সো এই জিনিসটা ওই জন্য আমি বারবার তোমাদেরকে বলেছিলাম গ্রুপে যে এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখে নাও। এটা যদি ভালো করে না দেখো পরে কিন্তু বলবে না যে আমি এটা বুঝতে পারছি না, ঠিক? ওকে, তোমরা তোমাদের যে গ্রুপের প্লেলিস্টের লিংক দেওয়া আছে ওখানে গিয়ে দেখবে ক্লাসটা রয়েছে, এখনও রয়েছে, ওটা দেখে নেবে। চলো, এবার আমাদের যে হোমওয়ার্ক ছিল হোমওয়ার্কটাকে আগে করব। আমাদের ক্লজ শেষ হয়ে গেছে, আজকে আমাদের ফ্রেজ শুরু হবে। তো ফ্রেজ শুরু করার আগে আমাদের ক্লজের যে প্যাসেজ হিসাবে দিয়েছিলাম সেইগুলোকে একটুখানি করি। দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাতে নাউন ক্লজ ব্যবহার করা হয়েছে, নাউন ক্লজ ব্যবহার করে প্যাসেজ দেওয়া হয়েছে। সো এটাকে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে? কেউ কথা বলবে না, আমি আগে বলবো, ঠিক আছে? শুনবে আগে, তারপর কোনো জিজ্ঞাসা থাকলে করবে। দেখো প্রথম সেন্টেন্সটাই রয়েছে, আমাদের সবচেয়ে বেশি অবাক করেছিল যে ঝড়টি হঠাৎ থেমে গিয়েছিল। এই সেন্টেন্সটি যখন আমি পড়ছি তখন আমাদের এমনটা বোধ হচ্ছে, দেখো এই যে আমাদের সবচেয়ে বেশি অবাক করেছিল যে ঝড়টি হঠাৎ থেমে গিয়েছিল, এইখানে দুটো পার্টের মধ্যেই সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। তাহলে মেইন ক্লজ কোথায় গেল দাদা, তাই না? দুটো পার্টের মধ্যেই সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, তাহলে মেইন ক্লজ কোথায় গেল? দেখো মেইন ক্লজ আমি বলছিলাম যে মেইন ক্লজ, তার মানে কি? মেইন ক্লজ মানে হচ্ছে যেখানে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে। এখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচার পড়েছি, তো সেন্টেন্সের স্ট্রাকচার আমি একদম শুরুর দিকে ক্লাসে পড়িয়েছিলাম যে কোনো সেন্টেন্সের সাবজেক্টও যদি না থাকে, অবজেক্টও যদি না থাকে, শুধুমাত্র ভার্ব আছে, তবেও সেটা কিন্তু একটা সেন্টেন্স হবে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমাদের সবচেয়ে বেশি অবাক করেছিল, এটা একটা পার্ট, যে দিয়ে কানেক্ট হচ্ছে, তারপর ঝড়টি হঠাৎ থেমে গিয়েছিল। তাহলে সব থেকে বেশি যেটা আমাদের অবাক করেছিল, কিভাবে লিখব? আমরা লিখব যে হোয়াট সারপ্রাইজড আস। কাদেরকে সারপ্রাইজ করেছিল? আমাদেরকে। তাহলে হোয়াট সারপ্রাইজড আস, সব থেকে বেশি, দ্য মোস্ট। ওকে, তাহলে হোয়াট সারপ্রাইজড আস দ্য মোস্ট, অর্থাৎ সব থেকে বেশি আমাদের যা সারপ্রাইজ করেছিল। এইবার দেখো এই যে হোয়াট বলেছিলে না, এইবার হোয়াট সারপ্রাইজড আস দ্য মোস্ট, এই পুরো জিনিসটার এই যে ভার্ব আসছে অনেকক্ষণ পরে ওয়াজ, ঠিক আছে? তাহলে হোয়াট সারপ্রাইজড আস দ্য মোস্ট, আমাদেরকে সব থেকে বেশি যা সারপ্রাইজড করেছিল, অবাক করেছিল, সেটা ছিল কি? দ্যাট দ্যাট দ্য স্টর্ম দ্যাট দ্য স্টর্ম ended that the storm ended so suddenly. ওকে, so suddenly। আরেকটা কথা আমি এখানে বলে দিই, আগের ক্লাসেও বলেছি, যখন ট্রান্সলেশন করছো না ভাই, ট্রান্সলেশন করার সময় একেবারে সহজ সরল সিম্পল ওয়ার্ড খুঁজবে। কেন কি? ট্রান্সলেশন মানে হচ্ছে একটা ভাষা আমি বুঝতে পারছি না,
সেইটাকে বোঝার জন্য যত সহজ উপায়ে আমি ট্রান্সলেট করতে পারি, অনুবাদ করতে পারি, সেটাই হচ্ছে ট্রান্সলেশন। তো সেই ক্ষেত্রে ট্রান্সলেশনে কখনো মানে কঠিন কঠিন শব্দ ব্যবহার করা যাবে না, উচিত নয়। তাহলে খেয়াল করো, হোয়াট সারপ্রাইজড আস দ্য মোস্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এখানে দেখো সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, ঠিক আছে। এইখানে হোয়াট মানে যা, এইখানে হোয়াট মানে যা, ওকে। তাহলে হোয়াট সারপ্রাইজড আস দ্য মোস্ট, যা আমাদের সব থেকে বেশি অবাক করেছিল, ওয়াজ, সেটি ছিল। তাহলে এই যে পুরো ক্লজটি, এই পুরো ক্লজটি এখানে অ্যাজ আ সাবজেক্ট হিসাবে কাজ করছে, তার মানে এটা কোন ক্লজ হয়ে গেল? নাউন ক্লজ। তাহলে এই ক্লজটি সাবজেক্ট হিসাবে যে কাজ করছে, তাহলে তার ভার্ব কোনটা? এই ক্লজের ভার্ব হচ্ছে এই যে ওয়াজ, বুঝতে পারছো? তাহলে ওয়াজ হচ্ছে মেইন ক্লজের প্রিন্সিপাল ভার্ব। ওয়াজটা কি? এই ওয়াজটা হচ্ছে মেইন ক্লজের প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই মেইন ক্লজ এর সাবজেক্ট কোনটা? এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটা, অর্থাৎ হোয়াট সারপ্রাইজড আস দ্য মোস্ট, এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে সাবজেক্ট এই ওয়াজের, ওকে। তারপর কমপ্লিমেন্ট হিসাবে আসছে কি, কেন আমরা সারপ্রাইজড হয়েছিলাম? সাবজেক্ট এটা, দেখো এই পার্টটা সাবজেক্ট, আমরা সব থেকে বেশি সারপ্রাইজড কেন হয়েছিলাম? তাহলে এর কমপ্লিমেন্ট দরকার, সেই কমপ্লিমেন্ট আসছে এই পার্টটার মধ্যে। তাহলে এবার আমায় বলো তো দেখি, নাউন ক্লজকে কি অ্যাজ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার করা যায় কি না যায় না? এটা আমরা শিখেছি কি না শিখিনি? নাউন ক্লজকে অ্যাজ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার করা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে সেই হিসাবে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা দেখছো, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসছে, আর যার কারণে এটাও হয়ে গেল নাউন ক্লজ, বুঝতে পারছো? তার মানে দেখো একটা সেন্টেন্সের মধ্যে শুরুতে নাউন ক্লজ, শেষে নাউন ক্লজ, মাঝখানে যে ভার্বটা রয়েছে ওয়াজ, সেটা হচ্ছে মেইন ক্লজের প্রিন্সিপাল ভার্ব। বোঝা গেল? তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো? হোয়াট সারপ্রাইজড আস দ্য মোস্ট ওয়াজ দ্যাট দ্য স্টর্ম এন্ডেড সো সাডেনলি। বলো, প্রথম লাইন ইজ ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। ভেরি গুড। তারপরের বাক্যে কি বলছে দেখি, যে আমরা কয়েক ঘন্টা ভারী বৃষ্টি আশা করেছিলাম, তা আমাদের ভাবতে বাধ্য করেছিল যে আবহাওয়া এত দ্রুত কিভাবে বদলে গেল। ওকে, দেখো আবারও সেই যে দিয়ে শুরু হচ্ছে, যে আমরা কয়েক ঘন্টা ভারী বৃষ্টি আশা করেছিলাম, মানে আমরা যেটা আশা করেছিলাম সেটা কয়েক ঘন্টা ধরে ভারী বৃষ্টি হবে, ঠিক আছে। আর সেটা কি হয়েছে? সেটা কি হয়েছে? তা আমাদের ভাবতে বাধ্য করেছিল যে আবহাওয়া এত দ্রুত কিভাবে বদলে গেল। তাহলে কিভাবে শুরু করবে? একদম ওই ওখান থেকেই শুরু করো, যে থেকেই শুরু করো। লেখো দ্যাট 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 আমরা আশা করেছিলাম, উই হ্যাড এক্সপেক্টেড, উই হ্যাড এক্সপেক্টেড, উই হ্যাড এক্সপেক্টেড, দ্যাট উই হ্যাড এক্সপেক্টেড, আমরা আশা করেছিলাম, যে আমরা আশা করেছিলাম, কি আশা করেছিলাম? কি আশা করেছিলাম? ভারী বৃষ্টি, তাই না? কয়েক ঘন্টা ধরে হবে। তাহলে দ্যাট উই হ্যাড এক্সপেক্টেড কি? হেভি রেন, হেভি রেন। কতক্ষণ ধরে এই হেভি রেন চলবে? ফর আওয়ার্স, কয়েক ঘন্টা ধরে, ফর আওয়ার্স, ফর আওয়ার্স, ওকে। এইটা কি করেছিল? তা আমাদের ভাবতে বাধ্য করেছিল যে আবহাওয়া এত দ্রুত কিভাবে বদলে গেল। তাহলে এইটা, এই যে দ্যাট উই হ্যাড এক্সপেক্টেড হেভি রেইন ফর আস, এই জিনিসটা আমাদের কি করেছিল? মেড আস ওয়ান্ডার, ভাবতে বাধ্য করেছিল। মেড আস ওয়ান্ডার, ভাবতে বাধ্য করেছিল। এই দেখো মেড আস ওয়ান্ডার, এই পার্টটা হচ্ছে আমার মেইন ক্লজের পার্ট, ঠিক আছে। এবার যদি বলো দাদা মেডের সাবজেক্ট কোনটা? মেডের সাবজেক্ট হচ্ছে দেখো দ্যাট উই হ্যাড এক্সপেক্টেড হেভি রেইন ফর আস, এই ঘটনাটা মেড আস ওয়ান্ডার, আমাদেরকে অবাক করেছিল কি বিষয়ে? কি বিষয়ে? হাউ দ্য ওয়েদার, হাউ দ্য ওয়েদার, কি আছে বাংলাটা? ভাবতে বাধ্য করেছিল যে আবহাওয়া এত দ্রুত, আচ্ছা, হাউ দ্য ওয়েদার changed so quickly, how the weather changed so quickly, ওকে। ফুল স্টপ দিয়ে দাও এখানে একটা। তাহলে দেখো
that we had expected heavy rain for us made us wonder how the weather changed so quickly. হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে সবার? স্যার স্যার বলছি ওই বলো। হেভি রেন ফর আওয়ার্স এর পরে কোনো কমা বসবে না? দেখো এখানে অনেকক্ষণ পরে ভার্ব আসছে বলে তুমি এখানে একটা কমা দিতেও পারো, নাও দিতে পারো, ইট ইজ ইওর চয়েস। ঠিক আছে, এটাতে ভুল হওয়ার কোনো জায়গা নেই। ওকে স্যার। হুম। হ্যাঁ, তবে এইটুকুন জিনিস মনে রাখবা, অনেকক্ষণ পর যদি ভার্ব আসে তাহলে তার আগে একটা কমা দেওয়া যায়। ঠিক আছে, এবার এটা যে দিতেই হবে বাধ্যতামূলক নয়, অপশনাল। চলো তাহলে এটুকুন মুছে দিই। কোন পর্যন্ত আমাদের হয়ে গেল? বদলে গেল, এই পর্যন্ত হয়ে গেল না? হ্যাঁ চলো মুছে দিই তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ভেরি গুড। চলো তারপর কি হলো, যে আকাশ মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল তা প্রায় অবিশ্বাস্য মনে হচ্ছিল। ওকে, তা প্রায় অবিশ্বাস্য মনে হচ্ছিল। এবার তোমরা আমায় বলো তো, যে অবিশ্বাস্য মনে হচ্ছিল এই পার্টটা হচ্ছে আমাদের কি? এই যে মেইন অবিশ্বাস্য ক্লজ। মনে হচ্ছিল, এইটা আমার মেইন ক্লজ। আর এর আগে যা কিছু দেখছো যে আকাশ মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল, এগুলো সব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে এটাকে লিখি যে দ্য ফ্যাক্ট দ্যাট ঘটনাটা এই যে, অর্থাৎ যে আকাশ মাত্র কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে গেল, এই পয়েন্টটা লিখছি। দ্য ফ্যাক্ট দ্যাট, ফ্যাক্টটা কি? দ্য স্কাই ক্লিয়ার্ড উইদিন মিনিটস, তাই না? উইদিন মিনিটস, এই বিষয়টা কি করেছিল? আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল, তারপরে অবিশ্বাস্য মনে হয়েছিল। তাহলে এখানে লিখো ভার্ব আসছে সিমড অলমোস্ট আনবিলিভেবল। ওকে, ফুল স্টপ। তাহলে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্কাই ক্লিয়ার্ড উইদিন মিনিটস সিম, এখানে সিম নয়, সিমড ইউজ করো, পাস্ট টেন্সে করো সিমড। তাহলে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্কাই ক্লিয়ার্ড উইদিন মিনিটস সিমড অলমোস্ট আনবিলিভেবল, অর্থাৎ যে আকাশ মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল তা প্রায় অবিশ্বাস্য মনে হচ্ছিল। তারপর কি আছে? ও দাদা, হ্যাঁ বলো। বলছি আমি এটা ওই মেইন ক্লজ থেকেই করেছি, মানে ইট ওয়াজ অলমোস্ট আনবিলিভেবল দ্যাট দ্য স্কাই অবশ্যই। ক্লিয়ার্ড হ্যাঁ, ইন আ করতেই পারো। ম্যাটার অফ মিনিটস। হ্যাঁ একদমই, তখন আর আমি এই ফ্যাক্টটাকে ইউজ করব না, এই কথাটা আর লিখবো না। ওকে ভাই, তখন কি করব আমি? হ্যাঁ দাদা। হ্যাঁ, তখন আমরা এই জিনিসটাকে লিখব, এই যে ইট সিমড অলমোস্ট, এই সিমডের আগে একটা সাবজেক্ট দেবো ইট, এই ইট দিয়ে শুরু করে তারপর আনবিলিভেবল পরে দ্যাট দিয়ে বাকিটুকুন লিখে দেব। এটা করলেও হবে। চলো তারপর কি আছে? আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম তা ছিল যে পাখিরা আবার ডাকতে শুরু করলো যেন কিছুই ঘটেনি। আরও একবার কথা বলি তোমাদেরকে, এইখানে দেখো যে টেগুলো না, যে তা ছিল যে, হ্যাঁ যেন, আবার দেখো এখানে যে দিয়ে শুরু হচ্ছে, যে আকাশ মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার, এটা এই জন্যই আমি রেখেছি। আমরা যদি চলিত ভাষায় এটাকে লিখতাম তাহলে লেখাটা এমন হতো না, কিন্তু এইটা এই জন্যই লিখে রেখেছি যাতে আমরা বুঝতে পারি কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা মেইন ক্লজ। এই জন্য কনজাংশনগুলোকে ক্লিয়ারলি বাংলা বাক্যে আমি রেখেছি, বুঝেছো তো? বাকি যখন তোমাদের দেখবো যে তোমাদেরকে যে নোটটা দিয়েছি আমরা, ডেসক্রিপটিভ নোট, ওখানে যে ট্রান্সলেশনগুলো আছে দেখবো ওখানে এরকম ধরনের লেখা নেই, তাই না? ওখানে এগুলো পাবে না, যেহেতু এখানে আমরা শিখছি তাই জন্য কনজাংশনগুলোকে অ্যাজ ইট ইজ রেখেছি, না হলে এখানে যে এর প্রয়োজনই ছিল না। আচ্ছা চলো তাহলে কি আছে এরপর, কোনটুকুন করলাম? আচ্ছা, আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম তা ছিল যে, দেখো এই যে আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম তা ছিল যে, অর্থাৎ এই তা ছিল যে, এই যে আমরা লক্ষ্য করলাম তারই পার্ট, এই যে পরবর্তীতে আমরা যে লক্ষ্য করলাম তারই পার্ট হচ্ছে তা ছিল যে, সেটা কি? পাখিরা আবার ডাকতে শুরু করলো যেন কিছুই ঘটেনি। ওকে, তাহলে এইখান থেকে এইভাবে এটাকে লেখো যে হোয়াট উই নোটিসড, সুন্দর ইংরেজি এগুলো কিন্তু, হ্যাঁ, হোয়াট উই নোটিসড
যা আমরা লক্ষ্য করলাম, হোয়াট উই নোটিসড, আমরা যা লক্ষ্য করলাম, কখন? পরবর্তীকালে, নেক্সট। ওকে, তাহলে হোয়াট উই নোটিসড নেক্সট, পরবর্তীকালে আমরা যা লক্ষ্য করলাম সেটা কি? সেটা, আর এবার আমার সরাসরি ভার্ব নিয়ে চলে আসো, ওয়াজ দ্যাট, সেটা ছিল যে, এই যে সেটা ছিল যে, তাহলে হোয়াট উই নোটিসড নেক্সট, যা আমরা পরবর্তীকালে নোটিস করলাম, ওয়াজ দ্যাট, সেটি ছিল যে, এমনটা, সেটি ছিল যে কি? বার্ডস, বার্ডস কি করেছিল? স্টার্টেড, বার্ডস স্টার্টেড, পাখিরা আবার ডাকতে শুরু করেছিল, বার্ডস স্টার্টেড চার্পিং, বার্ড স্টার্টেড চার্পিং আগেন, আগেন, আবার ডাকতে শুরু করেছিল। এবার তারপরে কি হবে? তারপরে যেন কিছুই হয়নি, যেন কিছুই হয়নি, কিভাবে লিখবো? যেন ইংরেজি কি as লিখবো? if, as if, very good, as if nothing, as if nothing, কোন টেন্সে লিখবো? had happened, had happened, হ্যাঁ, এখানে দেখো অনেকগুলো ঘটনা ঘন ঘটা চলছে, তো তাই এটা বেশি অতীত, পাস্ট পার্টিসিপল করে দিলাম। তাহলে খেয়াল করো, what we noticed next was that birds started chirping again as if nothing had happened. ওকে, চলো তারপরে কি? যে রাস্তা এখনো ভিজে ছিল তা আমাদের মনে করিয়ে দিচ্ছিল বৃষ্টির তীব্রতা কেমন ছিল। অর্থাৎ রাস্তা যে এখনো ভিজে ছিল সেই জন্য বোঝা যাচ্ছে যে ভালোই বৃষ্টি হয়েছে। ওকে, চলো তাহলে লেখো যে দ্যাট দ্য স্ট্রিটস, দ্যাট দ্য স্ট্রিটস, দ্যাট দ্য স্ট্রিটস কি হচ্ছে? দ্যাট দ্য স্ট্রিটস where still কি? দ্যাট দ্য স্ট্রিটস ওয়ার, যে রাস্তা এখনো ভিজে ছিল, আচ্ছা আচ্ছা, দ্যাট দ্য স্ট্রিটস ওয়ার স্টিল ওয়েট, ভিজে ছিল, ওয়েট, WET, হ্যাঁ, ওয়েট, সেটা কি করলো? তা আমাদের মনে করিয়ে দিয়েছিল, দেখো দিচ্ছিল, তা আমাদের মনে করিয়ে দিচ্ছিল। তাহলে লেখো এইটা, এরপরে আমার মেইন ক্লজ আসবে রিমাইন্ডেড, রিমাইন্ডেড, ওকে, রিমাইন্ডেড, এই রিমাইন্ডেড হচ্ছে মেইন ক্লজের প্রিন্সিপাল ভার্ব। তাহলে দ্যাট দ্য স্ট্রিটস ওয়্যার স্টিল ওয়েট, এই পুরো ঘটনাটি আমার হচ্ছে সাবজেক্ট, কার সাবজেক্ট? এই রিমাইন্ডেডের সাবজেক্ট। তাহলে রাস্তা যে এখনো ভিজে রয়েছে এই বিষয়টি রিমাইন্ড করে দিল, কাদেরকে রিমাইন্ড করে দিল? আমাদেরকে। কি বিষয়ে? কি বিষয়ে? যে এত মানে ভারী বৃষ্টি হয়েছে, রিমাইন্ডেড আস of how strong the rain had been, the rain had been, অর্থাৎ বৃষ্টি কতটা জোরালো ছিল। তাহলে that the streets were still wet reminded us of how strong the rain had been. ওকে, জিনিসগুলো খুব কঠিন লাগছে, তাই না? হ্যাঁ, মানে এগুলো ভজকট অ্যাকচুয়ালি সেন্টেন্স গুলো, ওকে ওকে, বাংলায় এমন অদ্ভুত লেখা না। হ্যাঁ ঠিক আছে, দেখো এই জিনিসটা কঠিন লাগছে এই কারণেই। আচ্ছা তোমরা আমায় একটা বলো, ওই যে যখন আমি সিঙ্গেল সিঙ্গেল লাইন দিয়েছিলাম ওগুলো ভালো লাগছিল? ওগুলো খুব সহজ ছিল। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল লাইনগুলো সহজ ছিল, কিন্তু এইটা একটু কঠিন হলো। তার কারণ হচ্ছে এই লেখাটাকে শেখার জন্যই তো আমরা ক্লাসটা করছি, তাই না বলো? হ্যাঁ, এই যে প্যারাগ্রাফটা রয়েছে এইটাকে কনভার্ট করার জন্যই তো আমরা ক্লাসটা করছি এখানে, নাকি? হ্যাঁ, তো এটা যদি আমরা অলরেডি পেরে যেতাম তাহলে তো আমরা ক্লাস করতাম না, তাই না? এটা হবে ভাই, এটা ধীরে ধীরে হবে। আমি জাস্ট শুরুতেই এই প্যারাগ্রাফগুলো করতে দিয়েছিলাম এই কারণে, এটা বোঝানোর জন্য যে আমাদের আরো কত দূর হাঁটতে হবে, আমাদের আরো কত দূর যেতে হবে, এটা বোঝানোর জন্য। ওকে, চলো ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হ্যাঁ, আমাদের আগামী পরীক্ষাগুলো এখনো 3 মাস সময় আমরা হাতে পেয়ে যাব। দেখতেই পাচ্ছ বিসিএস এর মানে কেসের ব্যাপারে পরীক্ষা এখন হবে না, মেন্স, তাই তো? মিসলেনিয়াস মেন্স হবে না, মানে তাই তো? দেখো যদি এমন কিছু হতো তাহলে তো কিছু তো সাড়া পাওয়া যেত, তাই না? সো এটুকু নিশ্চিন্তে থাকো। চলো
তার মানে এই নয় যে আমি আর বাকি পড়াশোনাগুলো রেখে দিলাম, ঠিক আছে পরে করবো খুনি, এমনটা না। সব থেকে অদ্ভুত লাগে দাদা ওই সেই যেগুলো লাস্টের দিকে ট্রান্সলেশন গুলো দিয়েছো না, ওই কোন একটা বইয়ের থেকে, গল্প থেকে, কাব্য থেকে তুলে দেওয়া লাইনগুলো, ওইগুলো আরো অদ্ভুত লাগে। হ্যাঁ, কিন্তু ওগুলো দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কঠিন লাগবে না কিন্তু। পরীক্ষায় দেখি ওইগুলোই পড়ে, মানে হ্যাঁ হ্যাঁ, মিসলেনিয়াস হোক, ওই জন্য ডাব্লিউবিসিএস বলছি হোক, যে হ্যাঁ ওগুলোই। ওইগুলো করলে তোমরা কমন পেয়ে যেতে পারো, ওই জন্যই তো দেওয়া ভাই এটা। হুম। আর এটাকে সেই 200 টাকা প্রাইস রাখা হয়েছে, তো অনেকে বলছে অনেক দাম বেশি, আমি বললাম তাহলে নেওয়ার দরকার নেই তো দাম বেশি হলে। ওকে চলো, কোন পর্যন্ত হলো ভাই আমাদের? হ্যাঁ, তীব্রতা কেমন ছিল, ওকে বেশ ভালো কথা। এবার লাস্ট লাইন আছে পড়ে, যা আমরা শেষে বুঝতে পারলাম। ওই দেখো আবার যা দিয়ে শুরু হয়েছে, এগুলো এই জন্যই রেখেছি বোঝানোর জন্য। যা আমরা শেষে বুঝতে পারলাম তা হলো প্রকৃতি সত্যিই অনিশ্চিত হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো যা আমরা শেষে বুঝতে পারলাম, তাহলে কি লিখব? যা দিয়ে শুরু করছে, তার মানে হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট, ওকে, উই রিয়ালাইজড, হোয়াট উই রিয়ালাইজড, যা আমরা বুঝতে পারলাম। কখন? যা আমরা বুঝতে পারলাম কখন? প্রকৃতি ওই শেষে। অনিশ্চিত যা শেষে। আমরা বুঝতে পারলাম শেষে, তাই না? তাহলে ইন দ্য এন্ড, ইন দ্য এন্ড। সেটার ভার্ব আবার মেইন ক্লজের ভার্ব আনো, একই রকমের কনস্ট্রাকশন দেখতেই পাচ্ছ। মেইন ক্লজের ভার্ব কি হবে? সেটা ছিল এই যে ওয়াজ, যা দিয়ে শুরু হয়েছে তা হলো, মানে ওয়াজ, সেটা হলো। এবার যে লিখতে হবে দ্যাট, নেক্সট ক্লজ শুরু হবে, তাই কনজাংশন দ্যাট। কি কি? তা হলো, এই ওয়াজ দ্যাট মানেই তা হলো প্রকৃতি সত্যি অনিশ্চিত হতে পারে। দ্যাট দ্য নেচার, দ্যাট দ্য নেচার ক্যান বি, দ্যাট দ্য নেচার ক্যান বি, অনিশ্চিত কি লিখবে? সো আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, আনপ্রেডিক্টেবল কথাটা Uncertain. লিখো। আনপ্রেডিক্টেবল, Uncertain দাদা? আনসার্টেনও লিখতে পারো, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আনপ্রেডিক্টেবল, তবে এটা আবহাওয়া ব্যাপার তো এই জন্য আমরা আনপ্রেডিক্টেবল লিখলাম। আনসার্টেনও লিখতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। তাহলে দেখো, হোয়াট উই রিয়ালাইজড ইন দ্য এন্ড ওয়াজ দ্যাট দ্য নেচার ক্যান বি আনপ্রেডিক্টেবল। হয়ে গেল, ক্লিয়ার? নাউন দাদা এখানে মনে রাখবে চারটে। ক্যান বিটা কি হবে না, টেন্সটা চেঞ্জ হবে? কোনটা ভাই? ওই ক্যান বি যে লিখেছেন, হ্যাঁ, তা এবার নেক্সট এটাকে দেখো, এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা কি মানে অতীতে যে শুধু হওয়া চিরন্তন সম্ভব। সত্য, মানে হ্যাবিচুয়াল ট্রুথ। হ্যাঁ, মানে এটা অতীতেই হওয়া সম্ভব, ভবিষ্যতে কোনোদিন হবে না, এরকম কোনো ভাবনা আছে নাকি? যে দ্যাট দ্য নেচার ক্যান বি আনপ্রেডিক্টেবল, এই জিনিসটা তো এর মধ্যে একটা ইটারনাল ট্রুথের ভাব আছে না, এই জন্য প্রেজেন্ট টেন্সে করলাম। ওকে, আচ্ছা দেখো আরেকটা কথা বলি, তিনটি ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটি ক্লজের মধ্যে সব থেকে কঠিন যদি বলো ক্লজ কোনটা, সেটা হচ্ছে নাউন ক্লজ। ওকে ভাই, নাউন ক্লজ তোমরা দেখেছো, নাউন ক্লজ অনেক জায়গায় সে বসতে পারে, তার অনেকগুলো কাজ আছে, ঠিক না? তো সেই কারণে নাউন ক্লজ একটু ডিফিকাল্ট অন্য ক্লজদের থেকে। দেখো বাকিগুলো করলে তোমাদেরকে আর কঠিন মনে হবে না। দেখো চলে আসো, অ্যাডজেক্টিভ ক্লজেস দিয়ে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে। ঝড়টি যা ঘন্টার পর ঘন্টা চলছিল হঠাৎ থেমে গিয়েছিল। ওকে, এবং একটি শীতল হাওয়া ফেলে গিয়েছিল। ওকে, এই যে ফেলে গিয়েছিল, এই বিষয়টাকে কি লিখেছো? যদি কেউ বাড়িতে লিখে থাকো, কিভাবে ব্যবহার করেছো? মানে শীতল হাওয়া বয়ে গেছিল, কুল ব্রিজ ব্লিউ, বা এরকম কিছু একটা লিখেছি আর কি। আচ্ছা চলো, এটাকে আমি যেভাবে বলছি সেভাবে লিখবে। চলো, ঝড়টি, তাহলে শুরু করো, ঝড়টি, দ্য স্টর্ম। ফেলে দেওয়া মানে লিভ, লিভ বলতে পারি। হ্যাঁ একদম ভেরি গুড, আমি ওই লিভটাকেই ব্যবহার করব, খুব সুন্দর, লিভটাকেই ব্যবহার করব আমি। হ্যাঁ, দ্য স্টর্ম, ঝড়টি। এবার দেখো, বলো তো এরপরে আমি যে সাবঅর্ডিনেট ক্লজটি আনবো, সেই সাবঅর্ডিনেট, আচ্ছা ভগবান এখানে কমা দেওয়াই রয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আসলে কমাগুলো আমি না দিলেই ভালো হতো। এখানে দেখো ঝড়টির পরে কমা দিয়ে লেখা রয়েছে, যা ঘন্টার পর ঘন্টা চলছিল, কমা দিয়ে ক্লজ। তার মানে এই যে ক্লজটা দেখতে পাচ্ছ,
এই ক্লজটা এই ঝড়টিকে ডেসক্রাইব করছে, এটা তো একটা কথা। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে 3 প্রকার। তার মধ্যে বলো তো এটা কোন প্রকারের, যা ঘন্টার পর ঘন্টা চলছিল? এটা কি আইডেন্টিফাইং, না নন আইডেন্টিফাইং, নাকি সিচুয়েশনাল? কোন ধরনের অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল এটা? সিচুয়েশনাল। না রে ভাই, আইডেন্টিফাইং। নন আইডেন্টিফাইং। আইডেন্টিফাইং হলে তো কমা দেওয়া লাগতো না, না ভাই? লেখানো হয়েছে না নোটের হ্যাঁ। মধ্যে? নোটের মধ্যে লেখানো হয়েছে তো যে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজে কোনো কমা ব্যবহার করা হয় না। আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ একটা নাউনকে ইন্ট্রোডিউস করে। তাহলে দ্য স্টর্ম, এ স্টর্ম ইজ অলরেডি ইন্ট্রোডিউসড ভাই। একটা স্টর্ম যখন হবে, সেই স্টর্ম দীর্ঘ সময় ধরে চলবে, তার অনেক ক্ষয়ক্ষতি হবে, তার মানে এই স্টর্মটা অলরেডি ইন্ট্রোডিউসড, অলরেডি আইডেন্টিফাইড। ওকে ভাই, তাহলে এখন আমি কি করতে পারি, এখানে যে অ্যাডজেক্টিভ ক্লজগুলো আমি ব্যবহার করব সেখানে আমি এক্সট্রা ইনফরমেশনই দিতে থাকবো। সেই জন্য আমি কমা দিয়ে ক্লজ শুরু করব, কারণ আমি নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ লিখছি। বুঝতে পারছো? এইখানে যদি কেউ এই কমা না দিয়ে শুরু করতো, হুইচ হ্যাড বিন রেজিং ফর আওয়ার্স এমনটা, তাহলে কিন্তু ভুল হয়ে যেত। যদি দক্ষ শিক্ষক খাতা দেখতেন তাহলে মার্কটা কম পাওয়া যেত। বুঝেছো? কারণ পরীক্ষায় ট্রান্সলেশনটা দেখা হয়ই এই গ্রামাটিক্যাল সেন্সটাকে পরীক্ষা করার জন্য। বুঝেছো? চলো, তাহলে দ্য স্টর্ম, এখানে আমরা কমা দেবো কারণ স্টর্ম ইজ অলরেডি আইডেন্টিফাইড, আর এটা আমার এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। তাহলে কি এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে? হুইচ had been which had been raging, R-A-G-I-N-G, raging for hours, একটা কথা আমি আবারও তোমাদেরকে বলছি, এই যে ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসটা না, টেক ইট সিরিয়াসলি। ওকে, আমরা এখনো জানি না যে আমাদের যে এসএসসি বোর্ড গঠিত হয়েছে রাজ্যে, তাদের এক্সাম প্যাটার্ন কি হবে বা তাদের এক্সামের পদ্ধতি বা সিলেকশন প্রসেস কি হবে, এটা আমরা জানি না। যদি তাদের সিলেকশন প্রসেসের মধ্যে ডেসক্রিপটিভ ইংলিশ থেকে থাকে, তাহলে কিন্তু আমরা সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আমাদের আসতে চলেছে, হ্যাঁ ভাই, সেই জায়গায় এই ডেসক্রিপটিভ ইংলিশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হতে চলেছে। যার কারণে আমি বলবো যে তোমাদের এই ধরনের ক্লাস, হ্যাঁ, তো আমি এটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যে ক্লাস তোমরা করছো এই ক্লাস তোমরা কোথাও পাবে না, এই পৃথিবীর কোথাও পাবে না, এটুকুন আমার মানে কনফিডেন্স আছে নিজের উপরে। চলো, এই জন্য মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসগুলোকে করো। শুধুমাত্র এই ক্লাসগুলো আমি রেকর্ডেড দিয়ে দিচ্ছি, ওই থাকে গেল, আজকে না কালকে দেখবো, কালকে না পরশুদিন দেখবো, এরকম করলে কিছু শিখতে পারবে না কিন্তু। ঠিক আছে? যেটা যখন ডেসক্রিপটিভ ইংলিশ বেছে নাম্বার দেয় তাই না, গড়পড়তা একটা নাম্বার দিয়ে দেয়? দেখো, এই কথাটা আমরা নিজেরা, আমরা যদি মানে পরীক্ষার্থী হিসাবে এই কথাটা আমরা কখনো ভাববো না। ওকে ভাই, পরীক্ষার্থী হিসাবে যদি এই কথাটা আমরা ভাবি, তাহলে আমাদের লেখার মানটাও কমবে, আমাদের পড়াশোনাটাও কমবে। আমরা মনে রাখবো সবসময় এটাই, যে আমার বেস্ট আমি দিয়ে আসবো, তারপর রেজাল্ট যা হবে হবে, ওটা কোনো কথা নয়। ঠিক আছে? কিন্তু এটা যদি আমরা ভেবে চলি, আসলে দেখো এই বিষয়গুলো আগেকার দিনে মানুষ জানতে পারতো না। গড়পড়তায় নাম্বার দেয় না, কি নাম্বার দেয়, এগুলো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন লোকের বিভিন্ন সোর্স, সেই সোর্স থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশনের যুগ, মানে এখন তো ইনফরমেশনের যুগ, গাদা ইনফরমেশন। যার জন্য আমাদের কিন্তু নিজেদের প্রতি যে পরিচর্যা করা, সেটা অনেক কমে গিয়েছে। নিজের প্রতি পরিচর্যা করা শুরু করো, ওগুলো বাদ দিয়ে দাও, সব ভুলে যাও, কি হবে না হবে, নিজের বেস্টটাকে দিতে হবে। তাহলে দ্য স্টর্ম, কোন স্টর্ম? হুইচ হ্যাড বিন রেজিং ফর আওয়ার্স। হুইচের জায়গায় ড্যাড বসলে কেমন হবে? হ্যাঁ অবশ্যই, এখানে হুইচের জায়গায় দ্যাট বসাতেই সরি না, দ্যাট হবে না। নন আইডেন্টিফাইং এ তো দ্যাট বসে না। সরি, নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজে দ্যাট বসানো যায় না, বলেছিলাম না এটা? এখানে হুইচ। হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, তাহলে দ্য স্টর্ম হুইচ হ্যাড বিন রেজিং ফর আওয়ার্স গেল, তারপর কি? হঠাৎ থেমে গিয়েছিল। কি লিখবে? সাডেনলি স্টপড। হ্যাঁ, সাডেনলি স্টপড, হঠাৎ থেমে গিয়েছিল, সাডেনলি স্টপড, কমা দিয়ে দাও আবার, এখানে কমা আছে যেহেতু, এবং একটি শীতল হাওয়া ফেলে গিয়েছিল, এবং একটি শীতল হাওয়া ফেলে গিয়েছিল। দেখো এখানে এই এবংটা আর দরকার নেই। কেন দরকার নেই? কারণ দেখো সেন্টেন্সটা এখানে গিয়ে শেষ হয়নি, এই গিয়েছিলোর পরে গিয়ে শেষ হয়নি। যদি গিয়েছিল পর্যন্ত গিয়ে এখানে ফুল স্টপ হয়ে যেত,
তাহলে আমরা এবংটাকে ইউজ করতাম। যেহেতু এখানে সেন্টেন্স শেষ হয়নি, তাই বাংলাতে যতই এবং থাক আমার লেখায় এবং এখানে আনবো না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে মাথায় রাখবে। দেখো ফেলে গিয়েছিল, তাহলে আমি কি করব, আমি আর এই ভার্বটাকে ভার্ব থাকতে দেব না, তাই আমি কি করব, পার্টিসিপল ইউজ করে দিব। লিভিং বিহাইন্ড কি, লিভিং বিহাইন্ড হোয়াট, আ কুল ব্রিজ, BREEZE, কুল ব্রিজ হয়ে গেল। তাহলে দ্য স্টর্ম which had been raging for hours suddenly stopped, leaving behind a cool breeze. ওকে, এবার এই দেখো, যা পুরো শহরকে সতেজ করে দিয়েছিল। এবার বলো তো দেখি, এই যে পুরো শহরকে সতেজ করে দিয়েছিল কোন বিষয়টা? এই ঠান্ডা হাওয়াটা। এই যে কুল ব্রিজটা। তাহলে এখান থেকে আমাকে এবার কি করতে হবে, দেখো এবার বলো তো এখানে যে অ্যাডজেক্টিভ ক্লজটা আমি ইউজ করব, এই যে যা পুরো শহরকে সতেজ করে দিয়েছিল, এটা আইডেন্টিফাইং না নন আইডেন্টিফাইং? এই যে এই ক্লজটা আইডেন্টিফাইং। হ্যাঁ একদমই তাই, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কুল ব্রিজ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এবং তার আগে একটা লাগানো রয়েছে, আর্টিকেল এ লাগানো রয়েছে। তাহলে এটাকে এভাবে লেখো যে হুইচ সরি দ্যাট দিয়ে শুরু করো, দ্যাট রিফ্রেশড। আমি এখানে দ্যাট দিলাম বলে তোমরা অন্য কিছু দেখেন, তুমি হুইচ দিতেই পারো, কোনো অসুবিধা নেই। রিফ্রেশড, ও মাই গড, রিফ্রেশড কাকে রিফ্রেশ করেছিল? দ্য এন্টায়ার টাউন, ওকে, বা সিটি, যা খুশি লেখো। পুরো শহরটাকে সে সতেজ করে দিয়ে গেছিল, রিফ্রেশ করে দিয়ে গেছিল। এবার এখানে একটা ফুল স্টপ দিয়ে দাও। তারপর কি হলো, মানুষরা যারা ঘরের ভেতরে অপেক্ষা করছিল, এই দেখো আবার মানুষরা দিয়ে নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়া হয়েছে, মানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। দাদা আগের লাইনটাতে একটি শীতল হাওয়া ফেলে গিয়েছিল, ওখানে দাড়ি ছিল না? কোথায়? ওই যে না এখানে না, যদি প্রথম না, লাইনে। না এখানে যদি দাড়ি বলেছিলাম কি, এখানে যদি দাড়ি থাকতো তাহলে আমরা এই এবংটাকে লিখতাম। যেহেতু এখানে দাড়ি নেই, এটা আমি দাগ দিয়েছি ভাই, দাঁড়াও মুছে দিচ্ছি। এটাই বলছো তো নাকি? না এই দেখো মুছে দিয়েছি, হ্যাঁ দাড়ি নেই এখানে, হ্যাঁ দা এইখানে এসে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে হ্যাঁ, আছে। ঠিক আছে। ওকে, মানুষরা যারা ঘরের ভেতর অপেক্ষা করছিল, মানুষেরা কি লিখবো? মেন। দ্য পিপ হ্যাঁ দ্য পিপল লিখবো। হ্যাঁ, মানুষেরা মানে লোকেরা, দ্য পিপল, কমা দিয়ে দাও, কমা দেওয়াই রয়েছে আমার বাংলা সেন্টেন্সে। দ্য পিপল কারা? হু হ্যাড বিন ওয়েটিং, কোথায়? ঘরের ভিতরে, ইনডোরস, হু হ্যাড বিন ওয়েটিং ইনডোরস, কমা দিয়ে দাও। দেখো যারা ঘরের ভিতরে অপেক্ষা করছিল, দ্য পিপল হু হ্যাড বিন ওয়েটিং ইনডোরস, তারা কি করলো? করছিল, বাইরে এলো। বাইরে বেরিয়ে আসলো। ওকে, বাইরে বেরিয়ে আসলো, অনেকক্ষণ ভার্ব আসছে। এবার দ্য পিপল হচ্ছে সাবজেক্ট ছিল, তার ভার্ব আসছে এখন। স্টেপ, কেম আউট, হ্যাঁ বলো। কেম আউট হবে তো নাকি? হ্যাঁ কেম আউট লিখতে পারো, কেম আউট লিখতে পারো। আমি লিখছি স্টেপড আউটসাইড লিখছি। ওকে, কেম আউট লিখলে হবে, 100% হবে। তাহলে কেম আউট বা স্টেপড আউটসাইড কি করতে? স্টেপড আউটসাইড কি করতে? বাইরে বেরিয়ে আসলো এবং রাস্তা দেখলো। হ্যাঁ, তাহলে এটাকে ওইভাবে ইনফিনিটিভ ইউজ কর, টু সি দ্য স্ট্রিটস, রাস্তা দেখতে তারা বাইরে বেরিয়ে এলো, এই স্ট্রিটস। তারপর দেখো যা ভারী বৃষ্টির কারণে এখনো ভেজা ছিল। এবার বলো তো এই যে যা ভারী বৃষ্টির কারণে এখনো ভেজা ছিল, এটা কাকে বলা হচ্ছে, কার সম্পর্কে বলা হচ্ছে? রাস্তা সম্পর্কে। হ্যাঁ, তাহলে রাস্তা সম্পর্কে এই যে এটা কি রাস্তাটাকে আইডেন্টিফাই করছে না এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? এক্সট্রা ইনফরমেশন তাহলে দিচ্ছে। কমা দিয়ে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে ঢোকাবো না? কমা দিব তো স্ট্রিটস এর পরে? হ্যাঁ কমা দেব। তারপর লিখবো which were still wet. ওকে, still wet from heavy rain. from the
from the heavy rain, ফুল স্টপ, হয়ে গেল। তারপর আবার আসো, গাছগুলি স্যার ফ্রম দ্য না ফর দ্য হেভি রেন? ফ্রম দ্য হেভি রেন, বৃষ্টির থেকে, ঠিক আছে, which still wet from the heavy rain। ওকে স্যার। হ্যাঁ, গাছগুলি ডিউ টু হেভি রেন। হ্যাঁ, ডিউ টু ফর ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, করতেই পারো। তারপরে লেখো, গাছগুলি যারা শাখাগুলি তীব্রভাবে যারা নয় যার, গাছগুলি যার শাখাগুলি তীব্রভাবে দুলছিল এখন স্থির দাঁড়িয়েছিল যেন কিছুই হয়নি। বাহ, তাহলে লেখো গাছগুলি, তো আগে লেখো দ্য ট্রিজ, গাছগুলি। দেখো তারপরে যেটা রয়েছে যে যার শাখাগুলো তীব্রভাবে দুলছিল, মানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, আবার সেই নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ইউজ করব, যার, হুজ, শাখা প্রশাখাগুলি, ব্রাঞ্চেস, হুজ ব্রাঞ্চেস কি করছিল, হ্যাড বিন পাস্ট পার্টিসিপলে করলাম, হ্যাড বিন শোয়িং, SWAYING, showing violently, ওকে, হয়ে গেল। তারপর কি, দুলছিল, এখন তারা এখন স্থির দাঁড়িয়েছিল যেন কিছু হয়নি। ওকে, নাও এখন, স্টুড দাঁড়িয়েছিল, নাও স্টুড, স্টিল একদম স্থিরভাবে দাঁড়িয়েছিল, অ্যাজ if nothing had happened, full stop, হয়ে গেল। আকাশটি যা অন্ধকার মেঘে আচ্ছাদিত ছিল ধীরে ধীরে আবার উজ্জ্বল হয়ে উঠল। বেশ, আকাশটি, দ্য স্কাই, আকাশটি যা অন্ধকার মেঘে আচ্ছাদিত ছিল, তাহলে এটা বুঝতেই পারছো, আবার সেই নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ, which had been covered with what? Which had been covered with dark cloud, very good, dark clouds, ওকে, কমা ক্লোজ করে দাও। তারপর কি, ঢাকা ছিল, ধীরে ধীরে আবার উজ্জ্বল হয়ে উঠলো। ওকে, বেশ, তাহলে কি লিখবে, স্লোলি, ধীরে ধীরে, gradually লিখেছি দাদা। হ্যাঁ, অসুবিধে নেই, গ্র্যাজুয়ালি লিখতে পারো, স্লোলি টার্নড ব্রাইট again, ওকে, ফুল স্টপ, হয়ে গেল। স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সকলেই শুনতে পাচ্ছ না নাকি তুমি? না, শুনতে পাচ্ছি দাদা। এবার পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, চলো, তাহলে দেখো, দ্য স্কাই হুইচ হ্যাড বিন কাভার্ড উইথ ডার্ক ক্লাউডস স্লোলি টার্নড ব্রাইট আগেন। বলো তো, লাস্ট লাইন থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে আমরা নেক্সট পার্টে চলে যাই। এই লাস্ট লাইনের মধ্যে মেইন ক্লজ কোনটা? লাস্ট লাইনের মধ্যে মেইন ক্লজ কোনটা? দ্য না স্কাই না না স্লোলি, না, অন্য কেউ বলো। শিশুরা যারা বজ্রধ্বনি, ও, লাস্ট লাইন তো এখনো হয়নি। আচ্ছা, যাই হোক, এখানে লাস্ট লাইন বলো, এই যেটা আমি মার্ক করলাম এখান থেকে এখানে। ও, আমি ভাবছি শেষ হয়ে গেছে, না এখনো আছে। তার মানে এই লাইনটাতে বলো, মেইন ক্লজ কোনটা, শুধু মেইন ক্লজটুকুন পড়ো। ও দাদা, The তার আগে একটা sky কোয়েশ্চেন slowly করব। দাঁড়াও, the sky slowly turned bright again. ভেরি গুড। দ্য স্কাই স্লোলি টার্নড ব্রাইট আগেন, এটা হচ্ছে মেইন ক্লজ। আর মেইন ক্লজের মধ্যে এই যে নন আইডেন্টিফাইং সাবঅর্ডিনেট ক্লজ, এইটা। হ্যাঁ, ব্যাস, প্রশ্ন করো এবার। বলছি দাদা, তুমি লিখলে দ্য স্কাই হুইচ হ্যাড বিন with কভার্ড। dark clouds হ্যাঁ, এটা slowly, আমি লিখেছি দ্য স্কাই হুইচ ওয়াজ শেডেড বাই ডার্ক ক্লাউডস। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আকাশটি যা অন্ধকার মেঘে আচ্ছাদিত ছিল এখন কি আছে বলো?
না, নেই। তাহলে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট আছে, এই ধরনের ঘটনা ঘটলে কোন টেন্স ইউজ করি আমরা? পারফেক্ট, পারফেক্ট। হ্যাঁ, সেই জন্য হ্যাড বিন ইউজ করলাম। ওকে, তুমি এখানে ওকে, জাস্ট ওয়াজ বুঝলাম। ইউজ করেছো, আমি এখানে ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে দিয়েছি, মানে পাস্ট পারফেক্ট ইউজ করেছি। হ্যাঁ, ঠিক। স্যার স্লোলি থেকে গ্র্যাজুয়ালি বুঝলাম লিখে ভুল দাদা। হবে? অবশ্যই, না না, কোনো ভুল হবে না, গ্র্যাজুয়ালিও লিখতে পারো, ঠিক আছে। ওকে স্যার। এইরকম আর একটাও আগে লিখেছিলাম, ওই ওয়ার দিয়ে, আর তুমি করেছিলে হ্যাড বিন, হ্যাঁ, এইরকম কিছু ওইটা যখন একটা। দেখো এই যে যে বিষয়গুলো আসছে না, এই ভুলগুলো হচ্ছে টেন্সের ক্ষেত্রে এইগুলোকে মাইনার ভুল বলতে হয়। কারণ যখন কোনো প্যারাগ্রাফ লেখা হয়, রাইটার তার ইচ্ছা মতন সেইখানে তার ভাবটাকে প্রয়োগ করে, কিন্তু আমাদের লাইনগুলোকে কয়েকবার পড়লে প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আর থাকবে না। আর তারপরে যখন আমরা টেন্স যখন শিখবো তখন আমি বহু বহু এরকম এক্সাম্পল করাবো, তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চল, তাহলে আমাদের কোন পর্যন্ত হয়ে গেল? এই পর্যন্ত হলো, লাস্ট লাইন বোধহয় বাকি রইলো। ঠিক আছে, চলো। আচ্ছা, আমাদের টেন্সের নোটস দিয়েছিল ওটা, ওটা করানো হয়নি তো এখন? না না, টেন্সের নোটটা তোমরা খাতায় জাস্ট লিখে রাখো, আমাদের এই ক্লজ ফ্রেজটা শেষ হয়ে গেলে আমরা ওটা করব, ঠিক আছে। চল, শিশুরা যারা, আচ্ছা তার আগে একটা কথা বলো, তোমরা যে আমার কাছে পড়ছো, একটু কি মনে হচ্ছে যে না আমরা কিছু শিখতে পারছি? হ্যাঁ হ্যাঁ একদম দাদা, স্যার। হ্যাঁ, অবশ্যই। দেখো, আর কিছু যদি একটু না দাদা, প্র্যাকটিসও অনুভব করতে হচ্ছে, পারছি। আরো বড় ব্যাপার। এই পজিটিভনেসটা আসলেই ভালো আর কি, আর আরও অনেক কিছু শেখাবো আর কি, এই জন্যই আমি আগে থেকে বললাম, স্যাটিসফ্যাকশন আগে দরকার আর কি। চল, শিশুরা, লাস্ট লাইনটাকে দেখো, শিশুরা কি লিখবো? দ্য চিলড্রেন। ভেরি গুড। দি চিলড্রেন। হ্যাঁ, দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন, তারপর কি করব? হু ওয়ার। কমা টমা দেওয়ার দরকার নেই নাকি? কমা দিতে হবে। কমা। এখানে দেওয়া রয়েছে তো, চিলড্রেন। হ্যাঁ ও, মানে কমাটাও বলতে হবে? হ্যাঁ, হু, হ্যাঁ হু। ওয়ার। ওয়ে। আরেকবার ভেবে বলো, পুরো লাইনটাকে পড়ে ভেবে বলো এখানে ওয়্যার দেওয়া ঠিক হবে কিনা। হু খেয়াল হ্যাড করো। বিন। হ্যাঁ, ভেরি হ্যাড। গুড, হ্যাড বিন ইউজ হ্যাঁ করতে হবে। হ্যাঁ, কেন? ওটাই লাইনটাকে ওটাই পড়ো, হ্যাড বিন। শিশুরা হেড বিন। যারা বজ্রধ্বনিতে ভীত ছিল এখন আনন্দের সাথে খেলতে শুরু করলো। তার মানে এই যে যে ভীত ছিল, এই কাজটা তো অনেক আগে হয়ে গেছে না, তাহলে এটার জন্য পাস্ট পারফেক্ট হবে কি না? হু হ্যাড বিন ইউ হবে, ওয়্যার কেন হবে? ওই তাহলে সেমই আগের লাইনেও সেমই হ্যাঁ ভুল হ্যাঁ করেছিলাম না, ওটা কারেকশন এবার হলো। হ্যাঁ, তাহলে দ্য চিলড্রেন হু হ্যাড বিন কি ছিল? অ্যাফ্রেড। অ্যাফ্রেড, ভেরি গুড, অ্যাফ্রেড। তারপর অফ থান্ডার। অ্যাফ্রেড অফ দ্য থান্ডার, ভেরি গুড, অফ দ্য থান্ডার, কমা ক্লোজ। তারপর স্টার্টেড প্লেইং উইথ জয় অ্যাজ ইফ নাথিং হ্যাড নাও। হ্যাপেন্ড। নাও। নাও। হ্যাঁ দেখো, এখন আনন্দের সাথে খেলতে শুরু করলো, তাহলে এখানে নাও তুমি দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে, ইওর চয়েস। নাও দিলে তো হবে না দাদা, দেন দিতে হবে তাহলে। হ্যাঁ, মানে এই এই এখন আনন্দের সাথে খেলতে শুরু করলো, এই বিষয়গুলোকে, এই অ্যাডভার্বিয়ালসগুলোকে না আমরা সারপাস করতে পারি। কিভাবে করতে পারি দেখো, স্টার্টেড, খেয়াল করবে আমরা পুরো লাইনটা লেখা হয়ে গেলে একবার পড়লেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা সারপ্রাইজ হয়েছে সত্যি সত্যি। তাহলে দ্য চিলড্রেন হু হ্যাড বিন অ্যাফ্রেড অফ দ্য থান্ডার, এবার চিলড্রেনের সাবজেক্ট ভার্ব কিন্তু এখনও আসেনি, এই যে ভার্ব এসছে, তাহলে এবার আমায় বলো তো, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে এই অ্যাডভার্বিয়ালসটার আমার আর কোনো প্রয়োজন আছে? বলো। নেই। তাহলে কি করে সারপাস হয় জিনিসগুলো বুঝতে পারছো তো? আবার বলেন তো দাদা, কি বললেন? আমি বলছি যে এই যে স্টার্টেড লিখলে, এই স্টার্টেড তো ভার্ব, এই স্টার্টেডের হ্যাঁ সাবজেক্ট কই? দ্য চিলড্রেন না? হ্যাঁ তাহলে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে আমার এই অ্যাডভার্বিয়ালসের কোনো প্রয়োজন আর রইলো? না। তাহলে এটা সারপাস হয়ে গেল কি না? হ্যাঁ ওটাই বলছিলাম আমি। তাহলে দেখো, দ্য চিলড্রেন হু হ্যাড বিন অ্যাফ্রেড অফ থান্ডার স্টার্টেড কি? স্টার্টেড কি? প্লেইং। প্লেইং হ্যাঁ, স্টার্টেড উইথ প্লেইং জয়। উইথ জয়, হ্যাঁ লিখতেই পারি, বাট আমি যদি হ্যাপিলি লিখি, হ্যাঁ হবে। হ্যাঁ, হ্যাপিলি, একদম একটা শব্দে। হ্যাঁ হ্যাপিলি, তাহলে স্টার্টেড প্লেইং উইথ জয় লিখতে পারো, কোনো ভুল নেই, হ্যাপিলি এটাও লিখতে পারো, ঠিক আছে। তারপরে অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। অ্যাজ ইফ নাথিং
অ্যাজ ইফ নাথিং নাথিং হ্যাড হ্যাপেন্ড তো দেওয়া যাচ্ছে না এখানে ভাই। এখানে দেখো অন্য কিছু ঝড়টি লেখা আছে। এখানে কি লেখা আছে? আনন্দের সাথে ঝড়টি খেলতে শুরু করলো যেন ঝড়টি কখনো হয়নি। ঠিক আছে, স্টর্ম। তাহলে ও এবার নাথিং এর সরি, জায়গায় আমাকে স্টর্ম ইউজ করতে হবে। অ্যাজ ইফ স্টর্ম ইউজ দ্য করতে হবে। স্টর্ম, দ্য স্টর্ম কি, দ্য স্টর্ম হ্যাড নেভার অকার্ড, তাই না? যে ঝড়টা কখনোই হয়নি। অ্যাজ ইফ দ্য স্টর্ম হ্যাড নেভার অকার্ড। ক্লিয়ার ভাই? হয়ে গেল। তাহলে এবার আমাকে বলো তো, আগে যে নাউন ক্লজটা আমরা করলাম তার থেকে এইটা একটু সহজ মনে হলো কিনা? হ্যাঁ। হ্যাঁ, ওই জন্য মনে রাখবেন নাউন ক্লজটা হচ্ছে একটুখানি, ক্লজদের মধ্যে একটুখানি কঠিন হচ্ছে নাউন ক্লজটা। ঠিক আছে, ওকে চলো, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা যাই হচ্ছে অ্যাডভার্বিয়ালের ওই পার্টটাতে যাই, তারপরে আজকে না আমরা ফ্রেজ শুরু করব। ফ্রেজ ওটা হয়নি দাদা, ওটা নেক্সট দিন করাও না, ফ্রেজ শুরু করে দাও না। না ভাই, চলো। যদিও ভারী বৃষ্টি হচ্ছিল, আমরা হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমরা সারাদিন ঘরের ভেতর ছিলাম। যদিও ভারী বৃষ্টি হচ্ছিল, কি লিখবো? অলদো। হ্যাঁ, ভেরি গুড, অলদো। আচ্ছা, যদি এখানে কেউ দো লেখো কোনো অসুবিধে নেই, মাথায় রাখবে দো অলদোতে কোনো পার্থক্য নেই। তবে কি, অলদোটা হচ্ছে ফর্মার, মানে কি বলে, ফর্মালি ইউজ হচ্ছে অলদো, আর দো হচ্ছে আমাদের কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, বুঝেছো? মানুষ কথোপকথনের মাধ্যমে যখন যদিও বলতে দো ইটস হ্যাপেন, তো এই ক্ষেত্রে দো ঠিক আছে, বাট লেখার ক্ষেত্রে না অলদো ইউজ করবে। সরি, চলো, অলদো, 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 যদিও, it was raining heavily, although it was raining heavily, কমা দাও, আমরা হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মেইন ক্লজ, we decided to go for a walk. বাহ, ওকে, এখানে আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের যেটা ইউটিউবে যেটা রেকর্ডেড দিয়েছিলাম, সেখানে বলেছিলাম এখানে টু লিখবো না, কেন? কে কে ক্লাস দেখেছে একটু দেখি। একটা ডিউরেশন বা একটা মানে প্রপার ডেস্টিনেশন থাকলে আমরা ডেস্টিনেশন থাকলে আমরা টু ইউজ করি। হ্যাঁ, আর এটাই চয়েস আমার থাকলে মনে চয়েস হচ্ছে, আমার আর মনে চয়েস হচ্ছে যে থাকলে দুই একজন ছাড়া বাকি কেউ ক্লাসটাকে দেখেনি। টু দিব যখন ডেস্টিনেশন থাকবে, আর যদি আমাদের চয়েস থাকে Very good. তখন ফোর দেবো। দেখো, যদি না দেখে থাকো এটাকে একটু দেখে নেবে, হ্যাঁ, বারবার বলছি আমি। তো এখানে দেখো, মনে রাখবা গো এর পর যদি আমরা টু ব্যবহার করি, তাহলে আমাকে ডেস্টিনেশন লিখতেই হবে, কোথায় আমি যাচ্ছি সেটা আমাকে বলতে হবে, অর্থাৎ ডেস্টিনেশন থাকলে আমি টু ইউজ করব। এজন্য আরেকটা ইউজ আছে, যেমন গো ফর, গো এর পরে ফর ইউজ করলে না চয়েস বোধ বোঝায়, বুঝতে পারছো? তাহলে উই ডিসাইডেড টু গো ফর আ ওয়াক, অর্থাৎ আমরা পছন্দ করছি, আমরা চয়েস করছি যে আমরা এবার হাঁটতে যাব। ওকে, তো এই একটা ওয়াক কখনো ডেস্টিনেশন হতে পারে না, তাই এখানে গো টু আ ওয়াক লিখবো না, গো ফর আ ওয়াক লিখবো। হ্যাঁ, চলো, তারপরে গো ফর আ ওয়াক, তারপর কি, কারণ আমরা সারাদিন ঘরের ভিতরে ছিলাম, কি লিখবো? অ্যাজ উই ওয়্যার। বিকজ বলো, বিকজ উই হ্যাড বিন লিখবো না ওয়্যার লিখবো? আবার কেন ওয়্যার, কেন বারবার ওয়্যার মাথার মধ্যে Had কেন been. আসছে? উই হ্যাড বিন, তুমি খেয়াল করো ভাই, লাইনটা পড়ো, ভারী বৃষ্টি হচ্ছিল বলে তোমরা সারাক্ষণ ঘরের মধ্যে ছিলে, তারপর যখন বৃষ্টি থেমেছে তখন সিদ্ধান্ত নিয়েছো বাইরে হাঁটতে যাবে। তাহলে তুমি এতক্ষণ ঘরের মধ্যে ছিলে, অতীতের কাজটাকে বেশি অতীত হলে পাস্ট পারফেক্ট হয় না। তাহলে বিকজ উই হ্যাড বিন কোথায়? ঘরের মধ্যে। ভেতরে ছিলাম, ঘরের ভেতরে মানে ইনডোরস লিখবে, ইনডোরস। উই হ্যাড বিন ইনডোরস, কতক্ষণ ধরে? সারাদিন, অল ডে, ফুল স্টপ, হয়ে গেল। লাইনটাকে পড়ো একবার, দেখো, যে যতই ভালো লিখুক না কেন, একটা লাইন বা নিজে ট্রান্সলেট করার পরে না একবার পড়বে, দেখবে নিজের কানে কতটা ভালো লাগছে। ঠিক আছে? অলদো
it was raining heavily, we decided to go for a walk because we had been indoors all day. হ্যাঁ ঠিক আছে, চলো তারপরে। যেহেতু রাস্তা ভিজে এবং পিচ্ছিল ছিল, আমরা সাবধানে হাঁটছিলাম যাতে পড়ে না যাই। বাহ, যেহেতু রাস্তা ভিজে ছিল, কি লিখবে? as the road was. অ্যাজ থেকে ভালো ইংরেজি লেখো সিন্স। সিন্স, Since. ঠিক আছে। আচ্ছা, পরের দিন না আমায় একটু মনে করিয়ে দিবে অ্যাজ আর লাইক এই দুটোর ব্যবহারটা একটু বলতে। আজকে যাব না এখানে আমি, হ্যাঁ। অ্যাজ আর লাইক, তাহলে চলো। সিন্স দ্য স্ট্রিট, সিন্স দ্য স্ট্রিট। আচ্ছা, ক্লাসে প্রত্যেকে যারা রয়েছো, যে কয়জনই আছো, প্রত্যেকে ক্লাসগুলোকে এনজয় করছো তো? মানে শিখতে পারছো তো কিছু? হ্যাঁ স্যার। দেখো মানে হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, শিখতে তো পারছি বাট সাজাতে একটু অসুবিধা হয়, ক্লাসগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ইটস ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। এটা আমরা সবে শুরু করেছি, এই জন্য এরকম আমাদের মনে হচ্ছে। এটা আমাদের যখন দৈনিক প্র্যাকটিস স্যার করতে প্রত্যেকটা আসবে, ক্লাস তখন এটা 8:30 মনে থেকে হবে। শুরু হয় তো এবারে? হ্যাঁ বলছি ক্লাস টাইম 8:30 থেকে, তাই তো? হ্যাঁ, ক্লাস টাইম 8:30 থেকে। আর ওই কেউ কিন্তু এখানে আর এসে এই বলবে না যে রাত হয়ে যাচ্ছে। তোমরা কি এখন না না স্কুলে ওটা পড়ো না না স্যার, প্রাইমারি স্কুলে পড়ো যে রাত হয়ে যাচ্ছে, দাদা ঘুম পাচ্ছে? হ্যাঁ বলো। না, সেটা না। বলছি যে এই যে লেখা জেরক্স এটা দিয়েছে, এটা পিডিএফ আকারে আগে দিয়ে দেন, তাই তো? তুমি কি মানে ক্লাসে ছিলে, আমাদের ইয়েতে ছিলে না নাকি? এ বোধহয় ফার্স্ট ক্লাস নতুন করছে নতুন দাদা। ফার্স্ট ও, ক্লাস স্যার। আজকে ফার্স্ট ক্লাস করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যেটা যেটা বাড়ির কাজ থাকে এটাকে আমি স্ক্রিনশট নিতে বলেছিলাম ভাই। এটা বোধহয় আমি পিডিএফ দিয়েছিলাম নাকি এটা? এটা পিডিএফ দাওনি না দাদা, স্যার, এটা হ্যাঁ, এটা স্ক্রিনশট স্ক্রিনশট নিতে দিয়েছিলাম হবে। প্রিভিয়াস ক্লাসে। হ্যাঁ, যারা নতুন আছো আমি প্রত্যেককে বলছি, নতুন যারা আছো তারা প্রিভিয়াস ক্লাসগুলোকে কিন্তু দেখে নেবে, ইমিডিয়েট শেষ করবে যত দ্রুত সম্ভব স্যার হয়। দুটো দেখে যেতে হবে। হ্যাঁ, সবে দুটো দেখলে হবে না, দিনে 24 ঘন্টা আছে কিন্তু, ঠিক আছে? দিনে 24 ঘন্টা আছে, 8খানা মতন ক্লাস হচ্ছে আজকে দিয়ে, ওকে। দেখে নেবে। চলো তাহলে, সিন্স দ্য স্ট্রিটস ওয়ের, ওকে, কি ছিল? ভিজে ছিল, ওয়েট। সিন্স দ্য স্ট্রিটস ওয়ার ওয়েট অ্যান্ড, ভিজে ছিল এবং পিচ্ছিল ছিল, অ্যান্ড পিচ্ছিল বলতে কি লিখবো? স্লিপারি, স্লিপারি। SLIPPERY, স্লিপারি, কমা। সেই কারণে কি করছিলাম আমরা? সাবধানে হাঁটছিলাম। তাহলে সাবধানে হাঁটছিলাম আমরা। উই ওয়াকড কেয়ারফুলি, যাতে করে, so that we would not fall না fail। ফল লিখবো না ফেল লিখবো? উই এটা নট এটা বোধহয় ফল PSC তে ফল ফল মনে ফল। রাখবা। হবে দাদা, ফল। হ্যাঁ একদমই তাই। মনে রাখবা যে ফল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওকে? Present হচ্ছে form। পাস্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম। হ্যাঁ, তো যদিও এটা প্রেজেন্ট ফর্ম বলা ঠিক হচ্ছে না, কেন প্রেজেন্ট ফর্ম বলা ঠিক হচ্ছে না বলতো এই ফলটাকে? তার আগে উড নট। ভেরি গুড, উড নট থাকলে কেন এটা প্রেজেন্ট ফর্ম বলা যাচ্ছে না? তাহলে কি বলতে হবে এটাকে? জানি না, ভুলে গেছি। তো পার্টিসিপেল করতে হবে কি বলেন? না ভাই, আমায় বলে তো উড এটা কি? ইটসেলফ পাস্টে আছে। উড হচ্ছে অক্সিলিয়ারি। ভেরি গুড। কেমন ধরনের আচ্ছা। অক্সিলিয়ারি? প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। সেকেন্ডারির কোন ভাগ? সেকেন্ডারির কোন ভাগের মধ্যে পড়ছে এটা? মডেল কি? ভেরি গুড, মোডালস এর মধ্যে পড়ছে। তাহলে মোডালস এর পর সবসময় কোন ফর্ম বসবে ভার্বের? ফার্স্ট ফর্ম, ভিউয়ান। First form। ফার্স্ট ফর্ম বসবে না ভাই, কি বসবে? রুট ফর্ম বসবে। রুট ফর্ম বসবে, রুট ফর্ম। হ্যাঁ মনে রাখবে এটা। আমি যদি তোমাদের এখনো ভার্বের ক্লাসটা করানো হয়নি, কিন্তু মনে রাখো মোডালস এর পর ফার্স্ট ফর্ম বসে না, রুট ফর্ম বসে। এখন বলো দাদা আমরা তো বইতে পড়েছি ফার্স্ট ফর্মই বসে। আমি সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো V1 মানে ডু আর ডাজ, তাই না?
V1 মানে তো ডুও হয়, ডাজও তো হয়। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আমরা ডুটা নেব। এখানে আচ্ছা, ফলটা ডুটা হয় রুট ফর্ম, তাই আর তো? ফলসটা হয় না, তাহলে এখানে ফলস কেন নেব না আমি? বুঝতে পারছো কি বলেছি? এই জন্য হ্যাঁ এটা স্যার। হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম আর রুট ফর্ম এক নয়। যেমন দেখো বি ভার্বটা হচ্ছে রুট ফর্ম, এর V1 কি? বি ভার্বের V1 কি? এম অথবা ইজ অথবা আর, বুঝেছো? এখান থেকেই ক্লিয়ার হয় যে V1 আর রুট ফর্ম সেম জিনিস নয়। মনে রাখবে মোডালস অক্সিলিয়ারি ভার্বের পর সব সময় রুট ফর্ম বসবে, ফল বসবে, ফেল নয়। ওকে, ওর পর্যন্ত যেন হলো, আমাদের এই পর্যন্ত হলো, তাই না? চলো তাহলে নোট হয়েছে, মুছে দিই। এগুলো আমরা হ্যাঁ। শিখবো সব, হ্যাঁ চিন্তা করো না, এগুলো শিখবো আমরা। চলো, যখন আমরা পার্কের মধ্যে দিয়ে চলছিলাম তখন দেখলাম শিশুরা একটি আশ্রয়ের নিচে খেলছে, যদিও তাদের বাবা মা তাদের শুকনো থাকার জন্য সতর্ক করছিলেন। আচ্ছা, বারে বাহ। চলো এখান থেকেই শুরু করো। যখন, যখন দেখো অ্যাজ উই মুভড, অ্যাজ উই মুভড, কিসের মধ্যে দিয়ে মুভ করছিলে? থ্রু দ্য পার্ক। যখন আমরা পার্কের মধ্য দিয়ে মুভ করছিলাম, কমা মানে তখন, উই স আমরা দেখলাম। কি দেখলাম আমরা? উই স কি দেখলাম? বাচ্চারা খেলছে, তাই না? এই যে তখন দেখলাম শিশুরা একটি আশ্রয় নিচে খেলছে, মানে উই স চিলড্রেন, উই স চিলড্রেন কি করছে? ভার্বকে ভার্ব থাকতে দিচ্ছি না, প্লেয়িং। কোথায় প্লেয়িং? আন্ডার, আন্ডার আ শেল্টার, আন্ডার শেল্টার। এমনকি যদিও তাদের মা বাবা তাদের শুকনো থাকার জন্য সতর্ক করছেন। আচ্ছা, ইভেন দো, ইভেন দো, ইভেন দো দেয়ার প্যারেন্টস, দেয়ার প্যারেন্টস কি করছিল? হ্যাড, হ্যাড warned them, had warned them, কি করতে warned them? শুকনো থাকার। শুকনো থাকার জন্য, টু, টু স্টে ড্রাই, টু স্টে ড্রাই হয়ে গেল। দেখো অ্যাজ উই মুভ থ্রু দ্য পার্ক, যখন আমরা পার্কের মধ্য দিয়ে যাচ্ছিলাম, কমা মানে তখন, উই স চিলড্রেন প্লেয়িং আন্ডার আ শেল্টার, আমরা দেখলাম যে একটা শেল্টারের নিচে বাচ্চারা খেলছে। ইভেন দো এমনকি যদিও দেয়ার প্যারেন্টস হ্যাড ওয়ার্নড দেম, তাদের বাবা মা তাদেরকে ওয়ার্ন করছিলেন টু স্টে ড্রাই, ড্রাই থাকতে। হলো, তারপরে যখন আমরা যখন আমরা হাঁটতে থাকলাম, হ্যাঁ যখন আমরা হাঁটতে থাকলাম, তাহলে লেখো while we continued, while we continued walking, যখন আমরা হাঁটতে থাকলাম, while we continued walking, তখন কি হলো? বৃষ্টির তখন গতি ধীরে বৃষ্টির ধীরে গতি কমতে ধীরে ধীরে লাগলো। কমতে লাগলো। ওকে, the rain, the rain started, the rain started to slow down, to slow down. ওকে, তারপর কি? কমতে লাগলো যতক্ষণ না তা সম্পূর্ণ থেমে গেল। ওকে, until, until it finally stopped, until it finally stopped হয়ে গেল। তারপরে যতক্ষণে আমরা বাড়িতে পৌঁছলাম, এই যে যতক্ষণে আমরা বাড়িতে পৌঁছালাম, এটা কি লিখব? বাই দ্য টাইম, বাই দ্য টাইম উই রিচড হোম, উই রিচড হোম, তখন কি হলো? বাড়িতে পৌঁছালাম, সূর্য বেরিয়ে এসেছে। ওকে, দ্য সান, দ্য সান
had come out, the sun had come out, সূর্য বেরিয়ে এসেছিল এবং আকাশ এতটাই পরিষ্কার দেখাচ্ছিল যেন কখনো বৃষ্টি হয়নি। এবার মনে করো যে তোমরা বলছিলে দাদা এবংটাকে গায়েব করে দেওয়া যায়, কিন্তু খেয়াল করো এখানে এবংটা দিয়ে শুরু হচ্ছে কিন্তু সাবজেক্টটা তো আগে ক্যারি নেই। এখানে কি সাবজেক্ট ক্যারি আছে দেখো তো? না, এখানে অ্যান্ডটা দিতে অ্যান্ড হবে। লিখতে হবে। অ্যান্ড দ্য স্কাই লুকড ক্লিয়ার। আচ্ছা লুকড মানে কি বলো তো দেখি? আচ্ছা এই শব্দের মানে বলো, LOOK লুক মানে কি? দেখা। লুক মানে দেখা। দেখানো, লুক মানে দেখানো, দেখা নয়। লুক মানে ওই যাই। দেখানো। হ্যাঁ, লুক অ্যাট মানে দেখা, লুক অ্যাট মানে দেখা, বাট লুক মানে কি? শুধু লুক মানে দেখানো। এই যে মনে করো কেউ একজন ভালো ড্রেস পরলো, তখন তাকে লোকেরা কি বলে? ইউ আর লুকিং গর্জিয়াস। তার মানে কি? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? মনে রাখবে এটা, লুক মানে দেখানো। তাহলে অ্যান্ড দ্য স্কাই লুকড, আকাশটিকে দেখাচ্ছিল। অ্যান্ড দ্য স্কাই লুকড, আকাশটিকে দেখাচ্ছিল কেমন? ক্লিয়ার। দাদা এর থেকে সিমড লিখলে তো এত মানে হ্যাঁ দেখো, সিম আর লুকের মধ্যে একটু তফাৎ আছে ভাই। লুকটা হচ্ছে একদম পুরো ফিজিক্যাল ওয়ার্ক হচ্ছে, আর সিমের ক্ষেত্রে ফিজিক্যাল ওয়ার্ক হয় না ভাই। সিম ইজ ওয়ান কাইন্ড অফ ফিলিংস অ্যান্ড লুক ইজ ওয়ান কাইন্ড অফ পারসেপশন। ওকে, আচ্ছা। হুম, চল তাহলে অ্যান্ড দ্য স্কাই লুকড ক্লিয়ার, আকাশ পরিষ্কার এবং পরিষ্কার দেখাচ্ছিল যেন কখনো বৃষ্টি হয়নি। ওকে, অ্যাজ ইফ, আর এখানে কি সো ক্লিয়ার? হ্যাঁ সো ক্লিয়ার দিতে পারো, অ্যাজ ইফ দিতে পারো, অ্যাজ ইফ it had never rained at all. ক্লিয়ার? দেখো হয়ে গেল। by the time we reached home the sun had come out and the sky looked clear as if it had never rained at all. হয়েছে? তো মোটামুটি আমাদের এই ছিল হচ্ছে ক্লজের থেকে। বাকি আমাদের কিন্তু আমি নিয়মিত তোমাদেরকে প্র্যাকটিস দিতে থাকবো, সেই প্র্যাকটিসগুলো করতে থাকবে, ঠিক আছে? চলো আজকে আমরা আর আমাদের হ্যাঁ। সময়, হ্যাঁ বলো বলো বলো। স্টার্টেড টু স্লো ডাউন না করে যদি রিমেন স্লো ডাউন করি তাহলে কি ভুল হবে? রিমেন স্লো ডাউন হয় না, ওকে স্যার। ঠিক আছে? রিমেইন মানে অবশিষ্ট থাকা। ওকে, চল। ও আচ্ছা, এটা যদিও আজকে করানো হবে না মনে হচ্ছে। বিষয়টা হচ্ছে আমি আজকে ভাবছিলাম যে হয়তো ফ্রেজ শুরু করে নাউন ফ্রেজটাকে হয়তো কমপ্লিট করে দিতে পারবো, তাহলে একটা এক্সাম বাড়ির কাজ দিব আর কি, এরকম ভাবছিলাম। এই দেখো এখানে আমি একটা প্যারাগ্রাফ রেখেছি, এই প্যারাগ্রাফটিতে ভরে ভরে নাউন ফ্রেজের এক্সাম্পল দেওয়া হয়েছে, বুঝেছো? তোমরা কি বোল্ড অক্ষরগুলোকে বুঝতে পারছো? হ্যাঁ, টোটালি হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো বোল্ড অক্ষরগুলো যেগুলো দেখছো সেগুলো হচ্ছে নাউন ফ্রেজ। তো এক কাজ করো, যদিও আমরা না পারি আমাদের চেষ্টা করতে তো ক্ষতি নেই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এইখানে নাউন ফ্রেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজের মধ্যে সব নাউন ফ্রেজ দিয়ে দিয়ে সেন্টেন্স দেওয়া হয়েছে। একটা ইয়ে নিয়ে নাও, এটাকে বাড়িতে একটু চেষ্টা করো। হ্যাঁ, এটাকে না পারলে কোনো অসুবিধে নেই, আমরা যেহেতু এখনো শিখিনি এটা। চলো তাহলে আজকে আমরা এখন শুরু করছি ফ্রেজ আলোচনা শুরু করছি। আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে ক্লজ কমপ্লিট করেছি, এখন আমাদের ফ্রেজ আলোচনা হবে। ওকে, চলো দেখো খাতায় হেডিং লাগিয়ে ফেলো ফ্রেজেস। ফ্রেজেস, আমরা যখন ফ্রেজ বলছি, আগের দিনে আমি বলেছিলাম যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ক্লজ আর একটা শব্দ হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজ অ্যান্ড ক্লজের মধ্যে বিষয়টা কি? দেখো আমি যখন জিজ্ঞেস করছি ক্লজকে, এই ক্লজ তুমি কে, ক্লজ আমায় উত্তর দিচ্ছে যে আমি হলাম এ কালেকশন অফ ওয়ার্ডস। আবার যখন ফ্রেজকে জিজ্ঞেস করছি ফ্রেজ তুমি কে, সেও আমায় উত্তর দিচ্ছে এ কালেকশন অফ ওয়ার্ডস। তাহলে এবার আমরা
এইটাকে মানে পার্থক্য করতে পারছি না যে ক্লজ কোনটা ফ্রেজ কোনটা। তখন ক্লজকে যখন জিজ্ঞেস করলাম আচ্ছা এ কালেকশন অফ ওয়ার্ডস ছাড়াও কি আরও কিছু বৈশিষ্ট্য তোমার আছে, তখন ক্লজ বললো হ্যাঁ অবশ্যই আছে। যখন জিজ্ঞেস করা হলো কী বৈশিষ্ট্য, তখন বলল যে এ কালেকশন অফ ওয়ার্ডস হ্যাভিং a subject verb combination, ওকে। আর যখন ফ্রেজকে জিজ্ঞেস করা হলো যে ফ্রেজ তুমি কি শুধুই কালেকশন অফ ওয়ার্ডস নাকি তোমার আরও বৈশিষ্ট্য আছে, তখন ফ্রেজ বললো হ্যাঁ আছে। কি সেটা হলো হ্যাভিং নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। আশা করছি দুটোর মধ্যে আর আমাকে তফাৎ বলে দিতে হবে না। হ্যাঁ, ক্লজ একটা শব্দগুচ্ছ যার মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে থাকবে, আর ফ্রেজ মানে যেখানে কালেকশন অফ ওয়ার্ডস তো বটে বাট যেখানে সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন থাকবে না। ক্লিয়ার? সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকলে সেটা ক্লজ, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন না থাকলে সেটা ফ্রেজ। এবার আরও জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা ক্লজ তুমি কি কাজ করো, তখন ক্লজ বলল যে আমি একটা পার্টস অফ স্পিচের মতন কাজ করি, অর্থাৎ অ্যাক্টস লাইক আ পার্টস অফ স্পিচ। আমি একটা পার্টস অফ স্পিচের মতন কাজ করি। ভেরি গুড। যখন ফ্রেজকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা ফ্রেজ তুমি কি করো, ফ্রেজও বলল যে আমি অ্যাক্টস লাইক আ পার্টস অফ স্পিচ। ভেরি গুড। তার মানে বুঝতেই পারছো যে ক্লজ হোক বা ফ্রেজ হোক এরা আলটিমেটলি কোনো না কোনো পার্টস অফ স্পিচের কাজ করবে। তো ক্লজ সে কি করে, সে হয় নাউনের কাজ করবে, না হলে অ্যাডজেক্টিভের কাজ করবে, না হলে অ্যাডভার্বের কাজ করবে। অর্থাৎ এই তিনটি পার্টস অফ স্পিচের কাজ করে থাকে হচ্ছে ক্লজ। হয় সে নাউনের মতন কাজ করবে, না হলে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, না হলে অ্যাডভার্বের মতন কাজ করবে। ঠিক এই জন্য ক্লজ যখন সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ক্লাসিফাই করি তখন সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার হয়ে যায়, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক তেমনিভাবে ফ্রেজকে যখন জিজ্ঞেস করি যে আচ্ছা ফ্রেজ তোমার কাজটা কি অ্যাকচুয়ালি, বললো পার্টস অফ স্পিচের মতন। আমরা তাহলে পার্টস অফ স্পিচে কার কার কাজ করো, তখন ফ্রেজ বলছে আমি ইনফিনিটিভের মতনও কাজ করতে পারি, জিরান্ডের মতনও কাজ করতে পারি, পার্টিসিপলের মতনও কাজ করতে পারি, প্রেপোজিশনের মতন কাজ করতে পারি, অ্যাবসলিউট হিসাবেও কাজ করতে পারি, অ্যাপোজিটিভ হিসাবেও কাজ করতে পারি, নাউন হিসাবে করতে পারি, ভার্ব হিসাবে করতে পারি, অ্যাডজেক্টিভ হিসাবে করতে পারি, অ্যাডভার্বিয়াল হিসাবে করতে পারি, তারপর ফ্রেজার প্রেপোজিশন হিসাবে করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তার মানে ক্লজের থেকে ফ্রেজের চ্যাপ্টারটা বেশি, তাই নয় কি? ক্লজের থেকে ফ্রেজের চ্যাপ্টারটা বেশি, অর্থাৎ ফ্রেজের কাজগুলো অনেক বেশি। এখন কথা হলো দাদা এই ক্লজ আর এই ফ্রেজ আমাদের শিখতে হবে কেন? শিখতে হবে এই কারণে যে আমাদের সেন্টেন্সের টাইপস আছে, তিন প্রকারের সেন্টেন্স আছে। একটা আছে হলো সিম্পল সেন্টেন্স, একটা আছে হলো কম্পাউন্ড সেন্টেন্স, আর একটা আছে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। তো আমি যদি জিজ্ঞেস করি এই তিন টাইপের সেন্টেন্সের মধ্যে সর্বোত্তম কোনটি, কি উত্তর আসা উচিত? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। ভেরি গুড, উত্তর আসা উচিত সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা যে ফ্রেজটা পড়ব, ফ্রেজ এই জন্যই পড়ব ভাই আমার, সমস্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে গেলে আমাকে ফ্রেজ সম্পর্কে পুরো নলেজ থাকতে হবে। বুঝেছো? আমাদের যদি আমাদের যদি ফ্রেজ সম্পর্কে নলেজ না থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারবো না, তাহলে আমাদের লেখাগুলোও কি ভালো হবে না। তাহলে আমাদের এই যে শেখাটা হচ্ছে এটা কিসের জন্য? আমাদের রাইটিংটাকে বেটার করার জন্য, আমাদের রাইটিংটাকে ভালো করার জন্য। তাহলে এখান থেকে বুঝে গেলাম ফ্রেজ আমাদের শিখতেই হবে, ঠিক না? চলো এই জায়গা থেকে আমরা এখন আলোচনাটাকে শুরু করছি যে বিষয়টা কি বললে দাদা একটু ভালো করে বোঝাও। এখন আমি বোঝাচ্ছি। তাহলে এর পর্যন্তর পরে কি মুছে দেবো স্ক্রিন? হ্যাঁ স্যার। তাহলে ক্লজ কি জিনিস আর ফ্রেজ কি জিনিস বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই বিষয়ে, হ্যাভিং এনি কোয়েশ্চেন ইন ইউর মাইন্ড ক্লজ ফ্রেজ রিলেটেড?
বা যতটুকুন যা আলোচনা হলো তার রিলেটেড। আচ্ছা, সৌরভ বা শুভ্র ক্লাসে আছো কি? সৌরভ বা শুভ্র নেই। ক্লাসে কজন আছে আজকে দেখো তো, এখন দেখতে পারো তোমরা কি ওটা 11 জন প্রবাবলি। আবার প্রবাবলি জোড়াচ্ছ কেন? 11 জন স্যার, হ্যাঁ 11 জন। 11 জন। তো এই ক্লাসে জয়েন করার পর ক্লাস ছেড়ে চলে গেলে এত আগে জিজ্ঞেস করে যেতে হবে না। চলো, সকলেই এই জন্য চাকরি পায় না তো। চলো দেখো, এবার আমরা এটাকে বোঝার চেষ্টা করি। আমি একটু আগেই বললাম যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সের টার্ন করাটা আমাদের উদ্দেশ্য, কনভার্ট করাটা। তার জন্য কি হবে? তার জন্য আমাদের ফ্রেজ সম্পর্কে নলেজ রাখতে হবে, তা নাহলে হবে না। সেই বিষয়গুলোকেই আমি এখন তোমাদেরকে শেখাতে চলেছি, তারপর গিয়ে আরও ফ্রেজের মধ্যে ডিটেলসে ঢুকবো। ঠিক আছে, চলো। আমি প্রথমে একটা বাংলা সেন্টেন্স লিখছি, সেটাকে দিয়েই বাকিটা করার চেষ্টা করছি। সেন্টেন্সটা হলো, যে গানটি তোমার বোন গেয়েছিল সেটি সত্যিই সুমধুর। ওকে, এটা একটা বাক্য। যে গানটি তোমার বোন গেয়েছিল সেটি সত্যি সুমধুর। এ দেখো, যেটি সেটি এগুলো এসছে, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটাকে ট্রান্সলেট করব। এটাকে ট্রান্সলেট করলে কি পাবো? দ্য সং। কোন সং আইডেন্টিফাই করতে হবে। হুইচ ওয়াজ sang by your sister. sang নয়, সাং। Sang. Which was sung by your sister. হয়ে গেল। আমায় বলো তো, এই যে দ্য সং লিখেছো, এটার ভার্ব কই? আসেনি। এই যে ভার্ব আসছে, was really melodious. ওকে, তাহলে দেখো, দ্য সং which was sung by your sister was really melodious. তাহলে দ্য সং was really melodious, এইটা হচ্ছে আমার মেইন ক্লজ। বুঝেছো? আন্ডারলাইন যে পার্টটা আছে, দ্য সং was really melodious, এটা মেইন ক্লজ। আর এই মেইন ক্লজের মধ্যে এই পার্টটা আমার ঢুকে গেছে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটি কি কাজ করছে না, এই সংটাকে ডিসক্রাইব করছে। তাহলে সংটা হচ্ছে নাউন, আর নাউনকে যদি কেউ ডিসক্রাইব করে তাহলে সে বাই ডিফল্ট কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে না? তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ এখানে একটা মেইন ক্লজ রয়েছে আর একটা সাবঅর্ডিনেট ক্লজও রয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সকে সাবঅর্ডিনেট ক্লজে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে টার্ন করাটাই আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা কি করব? এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আর ক্লজ থাকতে দেব না। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে যদি ক্লজ থাকতে না দিই, তাহলে আমার কি করতে হবে? ক্লজের কি বৈশিষ্ট্য ছিল? সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকতে হবে। তাহলে আমি যদি এই ক্লজের সাবজেক্ট ভার্ব কম্বিনেশনটাকে ডিলিট করে দিতে পারি, তাহলে নিশ্চিতরূপে এটা ফ্রেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে সেটাই করব। এই যে সং আর এই হুইচ, এই দুটো কি এক না আলাদা? সেম। তারপরে কোনো বি ভার্ব আছে? Was. তাহলে একযোগে এটা আর এটা ডিলিট করে দেওয়া যায়। আজকে এটা 2 নম্বর দিন বললাম, আগের দিনও এটা আলোচনা করেছি। তাহলে কি পড়ে থাকলো? দ্য সং সাং বাই your sister was really melodious. ওকে, তাহলে দেখো এটা হয়ে গেল একটা সিম্পল সেন্টেন্স। এখন কথা হলো, দাদা দ্য সং ওয়াজ রিয়ালি মেলোডিয়াস, এটা তো মেইন ক্লজ বুঝেছি, বাকি এই যে সাং বাই ইয়োর সিস্টার এই ব্যাপারটা কি হলো? আচ্ছা দেখো,
এই যে সাং, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আগের দিন আমি পাস্ট পার্টিসিপলের ইউজ শিখিয়েছিলাম, সেখানে আমি স্যার একটু 2 মিনিটের জন্য বলেছিলাম, লিভ নিচ্ছি। হ্যাঁ আমি সাংয়ের ইউজ শিখিয়েছিলাম, পাস্ট পার্টিসিপল ইউজ শিখিয়েছিলাম, বলেছিলাম যে পার্টিসিপল তখনই ভার্ব হিসেবে কাজ করবে যখন তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে। এখানে বলো তো সাংয়ের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? বি অথবা হ্যাভ কেউ আছে? নেই। না নেই। তার মানে এটি ভার্ব নয়, তখন এটি কি হিসাবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন এই যে সাং বাই ইয়োর সিস্টার, এই পুরো কথাটি কাকে ডেসক্রাইব করছে? এই সংটিকে না? দ্য সং ওয়াজ রিয়ালি মেলোডিয়াস। কোন সং? যে সংটি তোমার বোন গেয়েছিল। তাহলে এটা হয়ে গেল ফ্রেজ। তাহলে এটা অ্যাডজেক্টিভ যেহেতু, তাহলে এটাকে কি অ্যাডজেক্টিভ বলবো? ফ্রেজ। এটা হচ্ছে এডিজে ফ্রেজ। বলো বুঝতে পেরেছো কিনা পারোনি বলো। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইয়েস অর নো? ইয়েস। ভেরি গুড। তাহলে এটার বাংলাটা কি হবে? তাহলে এটার বাংলাটা, এটার বাংলা হবে তোমার বোনের গাওয়া গানটি, তোমার বোনের গাওয়া গানটি কি সত্যি সত্যি সুমধুর ছিল, সুমধুর ছিল। দেখো এটাতে দেখো যেটি সেটি ছিল, এখানে দেখো যেটি সেটি নেই, তার মানে এটা সিম্পল সেন্টেন্সের টার্ন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা যত যত বেশি করে শিখব তত আমাদের রাইটিংসে প্রভাব পড়বে এর। ওকে, আর এটাই আমার উদ্দেশ্য থাকবে। চলো আরও একটি এক্সাম্পল দেখাই, তারপর আমি আগে তোমাদেরকে নিয়ে যাই। ঠিক আছে, মে আই রাব ইট? ইয়েস। হ্যাঁ দাদা। চলো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। বাংলা লিখি আগে, বাংলা লিখি তারপরে বলছি। লিখলাম আমি যখন কাজটি করছিলাম, আমি যখন কাজটি করছিলাম তখন তাকে আসতে দেখেছিলাম, তখন তাকে আসতে দেখেছিলাম। ওকে, চলো তাহলে আমি যখন কাজটি করছিলাম তখন তাকে আসতে দেখেছিলাম। একটা হচ্ছে আমার কাজ করা, তাকে আসতে দেখা, দুটো পার্ট এখানে রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতেই পারছো। তাহলে এটাকে যখন আমি ট্রান্সলেট করব তখন আমি কি করব? লিখব while I was doing the work, while I was doing the work, কমা মানে তখন, I saw him coming, I saw him coming, full stop. ওকে, তাহলে খেয়াল করো I saw him coming এইটা হচ্ছে আমার মেইন ক্লজ, আর এই পার্টটা হচ্ছে আমার কি না সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা মেইন ক্লজের সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকার মানেই এটা তো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে দাদা। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে টার্ন করব তখনই আমাদের উদ্দেশ্য সফল হবে। তাহলে সেটা করার জন্য আমি কি করব? মেইন ক্লজকে অ্যাজ ইট ইজ রাখবো, সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা কি করব? সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটাই আর থাকতে দিব না। তাহলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা যদি থাকতে না দিই, তার আগে বলো দেখি এইটা যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ভেরি গুড, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। মাথায় রাখবে, ভার্বকে যখন আমরা কেন দিয়ে, কেন, কখন, কোথায়, কিভাবে, এইগুলো দিয়ে প্রশ্ন করলেই অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়। তাহলে দেখো আই স হিম কামিং, আমি তাকে আসতে দেখেছিলাম। জিজ্ঞেস করো কখন? যখন আমি কাজ করছিলাম। তাহলে যে যখনের উত্তর দিচ্ছে না, কখন, যখন, ঠিক আছে, তো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা সাবঅর্ডিনেটের অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমি যদি ফ্রেজে কনভার্ট করি তাহলে সেটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে না অন্য কিছু হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজই হবে। তাই তো হওয়া উচিত। হ্যাঁ, ভেরি গুড। তাহলে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন রাখবো না, তার জন্য কি করতে হবে আমাকে? সাবজেক্ট ভার্ব কম্বিনেশন ডিলিট করতে গেলে প্রথমত আমার সাবজেক্টকে ডিলিট করে দিতে হবে, আর ফাইনাইট ভার্বটাকে ডিলিট করে দিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর ফাইনাইট ভার্বটা হচ্ছে ওয়াজ। ফাইনাইট ভার্ব আমরা গত ক্লাসে শিখেছি না যে অক্সিলিয়ারি ভার্ব যত আছে সব ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। তাহলে এই দুটো পার্টকে আর রাখবো না। এখন কথা হলো দাদা, আমরা অনেক জায়গায় তো এই সাবজেক্টটাকে রেখেছি, হ্যাঁ কথা সত্য,
কিন্তু এখানে খেয়াল করো এইখানের আই আর এইখানের আই সেম না আলাদা? সেম। সেম। Same. সেই কারণে আর এই আইকে রাখার দরকার নেই। যদি এইখানের সাবজেক্ট আর এইখানের সাবজেক্ট যদি আলাদা হতো তাহলে এটাকে রাখা হতো। এবার বলো তো মানে দাদা কি বুঝলাম না, এরকম মনে হচ্ছে? না, বুঝতে পেরেছি। এক মিনিট দাঁড়াও, বুঝতে পেরেছো? আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিই জায়গাটাকে। আমি এখানে কি বলেছিলাম বলো তো? সেন্টেন্সটা কি ছিল একবার বলো তো, কি ছিল? কিছু কি আমি যখন কাজটি করছিলাম তখন তাকে আসতে দেখেছিলাম। while, ও, খুব ভালো করে বুঝো, আমি ও। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বোঝাচ্ছি এখানে, যেটাকে আমরা অ্যাবসলিউট ফ্রেজ বলি। তো অ্যাবসলিউট ফ্রেজ আজকে ক্লাস নয়, তবুও আমি পড়ানোর চেষ্টা করছি আজকে। খেয়াল করো, while I was, while এর জায়গায় when লিখলে কেমন হতো? ভালো হতো, বেশি ভালো হতো না। ওকে, while লিখবে। while I was doing the work, okay, while I was doing the work, I saw him। এমন একটা শব্দ, এমন একটা উদাহরণ আমরা পেয়েছি, এই উদাহরণের মধ্যে অনেক গ্রামার আছে জানো ভাই, অনেক গ্রামার আছে। যদি তোমরা চাও আমি অবশ্যই শেখাবো, প্রথম তো শেখাচ্ছি। খেয়াল করো, দেখো ভাই আমি বলছিলাম কি যে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আগে প্রশ্নটা বুঝবে তবে গিয়ে উত্তর শুনে মজা পাবে, প্রশ্নই বুঝলে না উত্তর শুনে মজা পাবে না। আমি বলছি যে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি আমি আর ক্লজ থাকতে না দিই তাহলে কি করতে হবে আমাকে? আমাকে সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটাকে ডিলিট করে দিতে হবে। তাহলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন ডিলিট করতে গেলে আমাকে এই সাবজেক্টকে ডিলিট করে দিতে হবে আর এই ফাইনাইট ভার্বকে ডিলিট করে দিতে হবে, তাই না? এখন কথা হচ্ছে দাদা, এইখানে আমরা তো অনেক এক্সাম্পল আরও কিছু জায়গায় দেখেছি যেখানে এই সাবজেক্টটা থাকে পড়ে। হ্যাঁ আমি বলছি হ্যাঁ থাকে পড়ে, কিন্তু এইখানে এই আইকে ডিলিট করে দেওয়া যায়। এই কারণেই ডিলিট করে দেওয়া যায়, দেখো সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট আই আর মেইন ক্লজের যে সাবজেক্ট আই তারা দুটো সেম তো, হ্যাঁ, সেই জন্য এই আইকে ডিলিট করে দেওয়া যায়। আর ডিলিট করে দেওয়া যায় না কখন সেটা খেয়াল করো। আমি দুটো সেন্টেন্স লিখছি। It was a bad weather. It was a bad weather. Full stop. We postponed our party. দুটো সেন্টেন্স। It was a bad weather. We postponed our party. এটি খারাপ আবহাওয়া, মানে আবহাওয়া খারাপ ছিল, আমরা আমাদের পার্টি ক্যান্সেল করে দিয়েছিলাম। এখন এই দুটো পার্টকে যদি আমরা জয়েন করি ইন সিম্পল সেন্টেন্স, তো সিম্পল সেন্টেন্সে জয়েন করলে আমায় কি করতে হবে? এই পার্টটার বা এই পার্টটার যে কোনো একটা পার্টের সাবজেক্ট ভার্ব কম্বিনেশনকে বিগড়ে দিতে হবে, হ্যাঁ কি না? আমরা যদি এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্সে জয়েন করি তাহলে নিশ্চিত রূপে আমাদের এই দুটো ক্লজের, দুটো সেন্টেন্সের যে কোনো একটা সেন্টেন্সের বা যে কোনো একটা ক্লজের সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটাকে বিগড়ে দিতে হবে। এই তো কাজ। এখন কথা হলো দাদা, জয়নিংয়ের সময় আমরা কার সাবজেক্ট ভার্ব কম্বিনেশন বিগড়ে দেব আর কাকে অ্যাজ ইট ইজ রাখবো? মনে রাখবে যখন জয়নিং করছি তখন দেখবা জয়নিংয়ে দুটো মিলিয়ে সেন্টেন্স দেওয়া হয়। একটাকে দেওয়া হয় হেতু বাক্য আর একটাকে দেওয়া হয় ফল বাক্য। বাংলায় বলে দিলাম, একটাকে কি বলে? হেতু বাক্য, আর একটাকে কি বলে? ফল বাক্য। ওকে, তার মানে ইংরেজিতে যদি বলি একটাকে বলা হয় কজ আর একটাকে বলা হয় রেজাল্ট। ওকে, তো হেতু বাক্যটা হচ্ছে কজ আর ফল বাক্যটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, তো মনে রাখবে এইখানে দুটো সেন্টেন্স দেখছো, এই দুটো সেন্টেন্স পড়ে আমায় একটু বলো তো কজ কোনটা, রেজাল্ট কোনটা? কজ হচ্ছে Cause ব্যাড হচ্ছে ওয়েদার আর bad weather। রেজাল্ট। ভেরি গুড। এই পার্টটা হচ্ছে তার মানে কজ আর এইটা হচ্ছে তার রেজাল্ট, ঠিক না? তো মনে রাখবা জয়েনিং করার সময় ওই যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশনটাকে বিগড়ে দেবো, কার দেবো? কজের দেবো। রেজাল্টকে অ্যাজ ইট ইজ রাখবো, বুঝেছো? রেজাল্টকে অ্যাজ ইট ইজ রাখবো, যেটা কজ বাক্য মানে কারণ বাক্য, যেটা সেই কারণ বাক্যটাকে আমরা সাবজেক্ট ভার্ব কম্বিনেশনটাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে করো, দেখো এইখানে আমরা তাহলে এইখানে কি করছিলাম, এইখানে যখন জয়েন করছিলাম, এটা জয়েন করলে কি করছিলাম আমরা? হোয়াইল, আগে এটার উত্তর লিখি, আগে এক মিনিট দাঁড়াও, এটার উত্তর না লিখলে ক্লিয়ার হবে না বিষয়টা। এটাকে একটু জায়গাটাকে ফাঁকা করে নিই। এইটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করলে কি হবে আগে সেটা দেখি। while
ডুইং দ্য ওয়ার্ক আই স হিম কামিং ফুল স্টপ। দেখো এটা সিম্পল সেন্টেন্সের টার্ন হয়ে গেল। কেন সিম্পল সেন্টেন্সের টার্ন হলো? কারণ এখানে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ভার্ব, আর বাকি এটা ভার্ব নয়, কোনোটাই আর ভার্ব থাকলো না। ডুইং এখানে ভার্ব স্যার নয়। ফার্স্টের সেন্টেন্সটা আগে বসলেও হবে না? হ্যাঁ, কোনটা ভাই? আই স না 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 ওই না অরিজিনাল না, লিখেছেন ফলাফল আই স। বাক্যটা পরেই থাকবে ভাই, আগে নয়। হ্যাঁ তুমি ওকে লিখতে স্যার, পারো ওকে তো, স্যার। হ্যাঁ তবে লিখতে পারো, কিন্তু ওইটা মানে এটা বোঝানোর জন্য আমি যেহেতু লিখছি তাই বলবো, এরকম বলছি। ওকে, না, তুমি এটা কথাটা কেন লিখতেই বললাম পারছো আমি যে যেন মনে পড়ে নিউজ পেপারে কিছু কিছু জায়গায় আমি দেখেছি, ওই জন্য বললাম হ্যাঁ যে আই ওয়াইল স দিয়ে কোনো হিম সময় স্টার্টিং কামিং থাকে বা হোয়াইল ডুইং দ্য মাঝখানে। ওয়ার্ক। হ্যাঁ এটা তুমি লিখতেই পারতে, এটা লিখতেই পারতে, কারণ এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো। এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেখানে খুশি সেখানে বসে। ওকে, বাক্যের শুরু শেষ মাঝে সব জায়গায় বসতে পারে, সেভাবে বসাতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার খেয়াল করো এইখানে দাদা তুমি যেটা করেছো, এই আইটাকে ডিলিট করে দিয়েছো, এই ওয়াজটাকে ডিলিট করে দিয়েছো। কিন্তু এটার ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করলে কি হবে? এটার ক্ষেত্রে কি আমরা এরকম করব যে বিং আ ব্যাড ওয়েদার উই পোস্টপোন্ড আওয়ার পার্টি, এমনটা কি লেখা ঠিক হবে দাদা? একদম না, এমনটা লেখা ভুল হবে। এখন কথা হলো কেন আগেরটাই তুমি সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটাকে বিগড়ে দিলে? এটাই কেন হলো না? এটা এই জন্য হলো না, এইটার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে উই, আর এইটার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইট। তাহলে এই উই আর ইট কি এক নাকি? আলাদা। তার জন্য এইখানে ইট দিতে হবে। অর্থাৎ ইট বিং আ রেইনি ডে বা ইট বিং আ ব্যাড ওয়েদার উই পোস্টপন্ড আওয়ার পার্টি। এবার এই বাক্যটি সঠিক হলো, এটাই আমি বোঝাতে চাইছিলাম। এই দুটো স্যার এখানে বাক্য, যদি হ্যাঁ সাবজেক্ট যদি সেম হতো তাহলে সাবজেক্ট ভার্বের এইখানে দেখো সাবজেক্টকেও ডিলিট করে দিয়েছি, এটাকেও ডিলিট করে দিয়েছি, ফাইনাইট ভার্বটাকেও। ওকে, হ্যাঁ এবার প্রশ্ন করো। এই জিনিসটাকেই বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজ। আমি তোমাদেরকে একদিন বলেছিলাম যে অ্যাবসলিউট কথার অর্থ হচ্ছে টু ডিলিট। আমাকে কেউ একজন বলেছিল কি বলো ওই সমস্ত উল্টোপাল্টা, হ্যাঁ এর জন্য বলেছি অ্যাবসলিউট মানে হ্যাঁ টু আমি ডিলিট। বলেছিলাম ঠিক পরম আছে না? অ্যাবসলিউট মানে। হ্যাঁ অ্যাবসলিউট মানে টু ডিলিট। তার মানে টু ডিলিট কেন বলছি? কারণ আমি এখানে সাবজেক্ট ভার্বের যে কম্বিনেশন সেটাকেই ডিলিট করে দিচ্ছি, এর জন্য অ্যাবসলিউট ফ্রেজকে আমি বলি টু ডিলিট। ওকে, হ্যাঁ এবার বলো বন্টি, আমার প্রশ্ন করো। স্যার বলছি ডিউ টু ব্যাড ওয়েদার উই পোস্টপোন আওয়ার পার্টি করলে কি ভুল হবে? না কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তবে আমরা এই সেন্টেন্সের ভাবনাটাকে রাখার জন্য এটা লিখেছি। ওকে, এই দুটো সেন্টেন্সকে যেহেতু আমাদের Okay, জয়েন sir. করতে দিয়েছে তাই আমরা এটাকে এমনটা লিখেছি। বাকি নিজের থেকে তো যা খুশি লেখাই যায়। তাহলে আশা করছি বুঝতে পেরেছি আমরা জিনিসটা, অসুবিধে নেই। আমাদের সমস্ত কিছু এগুলো সব আমরা পড়বই ফ্রেজের মধ্যে, হ্যাঁ ইন ডিটেলস, সো ডোন্ট ওয়ারি। চলে আসো আমরা যেখানে ছিলাম। তাহলে আমি যখন কাজটি করছিলাম তখন তাকে আসতে দেখেছিলাম। তাহলে এইখানে আমরা কি করলাম, এই দুটো সেন্টেন্সের দুটো পার্টের সাবজেক্ট যেহেতু সেম, তাই এই সাবজেক্টটার এটাকে আর রাখবো না, আর এটার এই ফাইনাইট ভার্বটাকে রাখবো না। তাহলে ফাইনালি এটা কি হয়ে যাবে? while doing the work I saw him coming. হয়ে গেল, বোঝা গেল? ভেরি গুড। তাহলে এটা আগে এটা ছিল অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু এখানে এটা কি হয়ে গেল? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে ভাই আমারে? আই স হিম কামিং, কখন? আমি তাকে আসতে দেখেছিলাম, কখন? উত্তর কি? হোয়াইল ডুইং দ্য ওয়ার্ক, কাজটি যখন করছিলাম। তখন বাংলা মানে কি হবে এটার? কাজটি করার সময় আমি তাকে আসতে দেখেছিলাম। বাংলা কি হবে তখন? কাজটি করার সময় আমি তাকে আসতে দেখেছিলাম। ওকে, এমন একটা এক্সাম্পল নিয়েছি, এখানে আর একটা গ্রামার আছে জানো। এই যে এইটা SAW মানে কি? স মানে কি? দেখেছিলাম, দেখেছিলাম। দেখেছিল এরকম। হ্যাঁ দেখেছিলাম।
সমানে দেখেছিলাম। আচ্ছা ভাই, আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে কটি? 5টি, 5টি। আর একটা অন্তরিন্দ্রিয় দিয়ে 6টি। হ্যাঁ, অন্তরিন্দ্রিয়টা বাদ আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, ঠিক না? এই 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়ে যে সকল কাজ করা হয়, হ্যাঁ, সেই সমস্ত ভার্বগুলোকে বলা হয় পারসেপশন ভার্ব। কি বলা হয়? পারসেপশন ভার্ব। তো পারসেপশন ভার্বের খুব গুরুত্বপূর্ণ ইউজ আছে। আমরা যখন পারসেপশন ভার্ব ইউজ করব না, পারসেপশন ভার্ব ইউজ করার সময় আমাদের খুব সতর্ক থাকতে হবে। তো আমরা কাজ করি, আজকে তো অনেকটা বেজে গেছে, আজকে 10:17 বেজে গেছে, আজকে না করে আগামী দিনে নেক্সট ক্লাসে তোমরা আমাকে সবার আগে ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমাকে মনে করাবা যে দাদা পারসেপশন ভার্বটা পড়ানোর কথা আছে। ওকে, এই পারসেপশন ভার্বটা শিখে রাখো, এটা খুব কাজে লাগবে আমাদের রাইটিংসের ক্ষেত্রে এবং খুব মজার জিনিসও শিখতে পারবে। তাহলে পরের দিন এটা মনে করিয়ে দেবে তো একদম ক্লাসের শুরুতে, নাহলে আমি কিন্তু ভুলেও যেতে পারি। হ্যাঁ, মনে করিয়ে দেবে, খাতায় লিখে রাখো, একটু লিখে রাখো এখনই নোট করে যে দাদাকে মনে করিয়ে দিতে হবে। পারসেপশন ভার্ব এটা আমরা আগামী দিনে পড়বো। ওকে, ঠিক আছে, তাহলে শোনো আজকে এখানে শেষ করি, আমরা নেক্সট ডেতে ফ্রেজটাকে করব। আর এর মধ্যে আমি তোমাদের গ্রুপে না এক্সারসাইজ দিয়ে দেবো, বাড়ির কাজ দিয়ে দেবো। হ্যাঁ, বাড়ির কাজ দিয়ে দেবো। ওকে। ঠিক আছে, ওকে, গুড নাইট, ভালো থেকো সবাই। বলছি